আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ জাহিদ মৃধা। আজকে তোমাদের ফিজিক্সের বেসিক যে লেকচার ছিল, আমার বেসিক লেকচার শিটের আজকে শেষ ক্লাস। বেসিক লেকচার শিটে যারা ক্লাস করছো তোমাদেরকে সকলকে ধন্যবাদ। সাথে আমরা আজকে শেষ ক্লাসের মাধ্যমে আমরা আমাদের সাথে যারা ছিল তাদেরকে আমরা অবশ্যই আলাদাভাবে তাদের ক্লাস নিব পরবর্তীতে। আচ্ছা, আর তোমরা যারা যারা ক্লাস করো প্রত্যেকদিন তারা আজকে খুব তাড়াতাড়ি আসো, ক্লাসে এসে পড়ো এবং তোমাদের ফ্রেন্ড যারা ক্লাস করে তাদেরকেও মেনশন দাও। সবাই মিলে একসাথে ক্লাস করি আজকে যেহেতু আমাদের বেসিকের শেষ ক্লাস, পরবর্তীতে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সিকিউ এমসিকিউ এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তখন আমাদের এইসব আসলে প্যারাগুলো থাকবে না, যেহেতু আমরা বেসিকগুলো জানা থাকবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের কমেন্ট আমি পড়তেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, মহিমিনুল হক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো তুমি আশা করি। হ্যাঁ, মাহাদি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নোবা, আচ্ছা আচ্ছা, যারা যুক্ত আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যুক্ত থাকো। এবং যারা তোমাদের ফ্রেন্ডরা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পারেনি বা যারা এখন পর্যন্ত আমাদেরকে লাইভটা সম্পর্কে জানে না, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তাদেরকে তোমরা ইনভাইট করতে পারো বা তাদেরকে জানিয়ে দিতে পারো। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাই, আমি সবার কমেন্টে দেখতে পারতেছি। আজকে আমাদের বেসিক যে লেকচার ছিল, বেসিক লেকচারের আজকে শেষ ক্লাস। বেসিক লেকচার যা ছিল তার ভিতরে আমরা নবম দশমের শর্ট সিলেবাসে যা ছিল, প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম প্লাস 11 নম্বর লেকচার, 11 নম্বর অধ্যায়ের লেকচার হবে আজকে। স্যার আমাকে কি বাদ দিবেন? হ্যাঁ যাই হোক, দেখো আসলে কি আমরা শুধুমাত্র বেসিক ক্লাসগুলো করাইতেছি। বেসিক ক্লাসগুলো করানোর দেখা যাচ্ছে অনেকে বলতেছে যে ক্লাসগুলো শুধুমাত্র বেসিক নিয়ে পড়াশোনা করায়, বাকি ক্লাসগুলো করাচ্ছে না। আসলে আমরা চাচ্ছি যে যারা, আমরা আগেই কথা বলছি যে যারা আমাদেরকে বিশ্বাস করবে, আমাদেরকে ট্রাস্ট করবে, আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, আমরা তাদেরকে নিয়ে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখি সব সময়। কারণ আমরা ভালো একটা জায়গায় তোমাদের পৌঁছে দেবো, এটাই আমাদের পারপাস। কারণ আমরা চাই না যে তোমরা অন্যদের থেকে পিছিয়ে পড়ো। এজন্য আমরা বেশি সময় লাগে না। দেখো তোমাদের সাথে অনেকে আমাদের সাথে ক্লাসে ছিল, আবার অনেকে ছিল না, কিন্তু যারা ধৈর্যশীল, যারা ক্লাসে ছিল তারা কিন্তু অবশ্যই আছে, আর যারা নাই এবং তা থাকবেও না। কারণ যারা আমি দেখছি যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলের যোগ্য তারাই কিন্তু ক্লাসগুলো করে। আসলে যাদের জন্য বেসিক ক্লাসটা আমার নেওয়া, মূল টার্গেট যাদেরকে ফলো করে আমার ক্লাসগুলো নেওয়া, যাদের বেসিক খুবই দুর্বল, যাদেরকে জানা উচিত এইসব বিষয়গুলো, আসলে তারাই ক্লাসগুলো করে না। তাহলে আসলে উপকারটা কাদের হলো? আসলে বললে উপকারটা কাদের হয়েছে আমি নিজেও জানি না। উপকারটা সবাই যারা ক্লাস করছে অবশ্যই কিছু না কিছু পাইছে। হ্যাঁ তাশরিফ, আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আজকে যেহেতু বেসিকের শেষ ক্লাস, পরবর্তীতে আমরা একটা সিটের মাধ্যমে তোমাদের যারা ক্লাস করছো অথবা তোমাদের একটা এক্সাম নেওয়া হবে। অবশ্যই এক্সামে যারা ভালো পারফরমেন্সই করবা এবং আমার নজরে কিছু স্টুডেন্ট আসো, অবশ্যই আমি তাদেরকে ক্লাসের ভিতরে রাখবো এবং তাদেরকে আলাদাভাবে একটা হেল্প প্রোভাইড করবো। তাদের ক্লাসের ধরনটাই থাকবে অন্যরকম। কারণ গুগল মিটের তাদেরকে নিয়ে আসবো, গুগল মিটে নিয়ে আসার পরে তাদের একেবারে সরাসরি একেবারে রিয়াল ফিলের মাধ্যমে একটা ক্লাসরুমের ভিতরে যেরকম টিচার এবং স্টুডেন্টের কনভারসেশন হয়, ঠিক সেমভাবে টিচার স্টুডেন্টের কনভারসেশন থাকবে। পাশাপাশি তোমাদেরকে তোমাদের কোশ্চেনগুলো সরাসরি বলতে পারবা, তোমাদের যত ধরনের কোশ্চেন আছে, তোমাদের একটা টপিক সম্পর্কে কত ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোশ্চেনের আনসার কিভাবে, সব নিয়ে আলোচনা করবো আমরা। কারণ আমরা যেহেতু বেসিক ক্লাসগুলো বারবার বললে, কারণ দেখা যাচ্ছে বেসিক ক্লাসগুলো নেওয়ার একটা কারণ আছে। বেসিক না জানলে যখন আমরা ম্যাথ করবো তখন বলবো ভাইয়া এটা কি করে, ভাইয়া এটা কি করে, এত কোশ্চেনের যদি আনসার আমি দিতেই থাকি তাহলে আমরা পরবর্তীতে পড়াইতে পারবো না। সুতরাং আমরা চাচ্ছি যে একটা স্টেজে, একটা ধাপে আমরা তোমাদেরকে এগিয়ে নিতে।
এজন্য আচ্ছা তোমাদেরকে কমেন্টগুলো আমি পড়ছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আর তোমরা সাথে থাকো, আমরা কথা বেশি বৃদ্ধি করবো না, যেহেতু আজকে আমাদের বেসিকের শেষ ক্লাস, পরবর্তীতে আরও আপডেট ক্লাস নিয়ে আসবো এবং ক্লাসের ভিতরে তোমরা কিছু ভিন্নধর্মী কিছু পাবা। অনেকেই মনে করে যে ফ্রি ক্লাস চলতেছে, ফ্রি ক্লাসে কী বা হচ্ছে, আসলে কী বা হচ্ছে এটা তোমাদেরকে কিছু বলবো না, কারণ এখানে যারা থাকবে তাদেরকে পরবর্তীতে তোমরা মিলাই নিতে পারবা যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, সাফিউদ্দিন ওয়ালাইকুম আসসালাম, রেশমি ওয়ালাইকুম আসসালাম, রাইসা সরি। আচ্ছা ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো মোটামুটি পড়লাম। চলো একটু চ্যাপ্টার সম্পর্কে, ক্লাস সম্পর্কে একটু কথা বলি। আর তোমরা এক্সাম দেবা, এক্সাম হয়তো বা কালকে না, আমার যতগুলো বেসিক লেকচার ছিল বেসিক লেকচারের উপর ডিপেন্ড করে আমি কালকে না পরশু 8 তারিখে, আজকে যেহেতু 6 তারিখ, 7 তারিখ 8 তারিখে তোমাদের একটা এক্সামের ব্যবস্থা করব। তোমরা অবশ্যই সবাই এক্সাম দিবা, এক্সাম দেওয়ার মাধ্যমে তোমাদের এই স্কিলটা তোমরা নিজেরাই কোয়ালিফাই করতে পারবা যে আসলে তোমরা কতটুকু যোগ্য, যে নবম দশমে তোমরা কতটুকু পড়লা, কতটুকু পারলা। ভাইয়া আমার কমেন্ট দেখেন? দেখে না, অবশ্যই দেখি। ব্লমিং রোজ, তোমার নামটা কি জানো, ভুলে গেলাম। স্যার আমাকে বাদ দিয়ে না প্লিজ। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। যারা ক্লাস করতে চায়, যারা ক্লাস করবা তাদেরকে অবশ্যই আমরা করাবো। আমরা আহামরি অনেক স্টুডেন্ট চাই না, আসলে আমরা চাই খুবই কয়েকটা স্টুডেন্ট যারা আমাদের কথা শুনবে, আমাদের উপরে আমাদের কাজগুলো, আমাদের হোমওয়ার্কগুলো কমপ্লিটলি আমাদের হাতে জমা দিবে, তাদেরকে অবশ্যই আমরা রাখবো। তাদেরকে আমরা যেহেতু কয় চ্যাপ্টারের মধ্যে, আসলে এটা চ্যাপ্টার কয়টার মধ্যে তোমাদের যেহেতু যে কয়টা চ্যাপ্টার পড়াইছি ওই কয়টার ভিতরে, কারণ বেসিক ক্লাস তো তেমন অ্যাডভান্স কোশ্চেন আমি করব না। অ্যাডভান্স কোশ্চেন করব তখনই যখন আমি অ্যাডভান্স কোশ্চেন নিয়ে আলোচনা করব, যখন কোশ্চেনে ডিপে যাব, তখন তোমাদের কনফ্লিক্ট কিছু তোমার থাকবে, টপিক্স থাকবে, ওই টপিক্স নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নাই। হ্যালো দিশারি, আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, তোমার কোশ্চেনের আনসার পেয়ে গেছো আমি আশা করি। আচ্ছা কারা বাদ পড়বা আর কারা থাকবা সেটা আমি নিজেও জানি না। যারা ক্লাস করছো, যারা ক্লাস করবা, যাদের অ্যাক্টিভিটি ভালো তারাই থাকবা, কারণ আমরা অনেক স্টুডেন্ট গ্রুপে অ্যাড আছে, সবাই তো আর ক্লাস করে না, অনেকে এবার বেশি পারে, তাদেরকে আমরা চাই না। আমরা চাই কিছু শেখাতে যারা মোটামুটি শিখতে চায় আমাদের কাছ থেকে। আচ্ছা চলো আমরা কিছু শেখানোর চেষ্টা করি। দেখো চলতরিত, এই অধ্যায়টা খুব সুন্দর একটা অধ্যায়, নাম হলো চলতরিত। চলতরিত, তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে চলতরিতে কি কি নিয়ে আলোচনা করবো। স্থির তরিত তোমাদেরকে শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, সমস্যা নাই। আচ্ছা যারা নিউ আসো বেসিক প্রিভিয়াস ক্লাসগুলো করে নিবা। এখন দেখো মূল বিষয়টা আমি যেটা আলোচনা করবো, চলতরিত এমন একটা টপিকস, এমন একটা চ্যাপ্টার যেখান থেকে সবসময় যে কোনো অধ্যায়, যে কোনো সেমিস্টারে বা যে কোনো তোমার যদি এটা সেমিস্টারে থাকে বোর্ড কোশ্চেনে অল টাইম তোমরা একটা কোশ্চেন মাস্ট পাবা। এটা এমনই একটা চ্যাপ্টার যেটা বলা হয় ফিজিক্সে সবসময়ের জন্য এই চলতরিত থেকে কোশ্চেন করা হবে। আর এখানে কোশ্চেনগুলো খুব সহজ কোয়ালিটির হয়, শুধু মাথার ভিতরে তুমি যদি বিষয়টাকে সেভ করতে পারো, বিষয়টাকে উপলব্ধি করতে পারো, এমনি আনসার করতে পারবে। আচ্ছা চলো দেখি। দেখো চলতরিতের ভিতরে আমরা কি পাবো, প্রথমে যদি আমি আলোচনা করি, দাঁড়াও দেখি যে তোমাদের বইতে কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা তাহলে দেখো পদার্থর ভিতরে পদার্থ 3 প্রকার, আমরা জানি পদার্থ, একেবারে সহজ বিষয়ে আমরা আলোচনা করি। পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। পরিবাহীর উপর ডিপেন্ড করে, পরিবাহীর উপর ভিত্তি করে, পরিবাহীর উপর ভিত্তি করে। আচ্ছা কি কি এটা তোমরা সবাই জানো, এই কথা পুরানো কথা। সেটা হলো 1 নাম্বার কি, পরিবাহী, পরিবাহী। 2 নাম্বারে হলো অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। 3 নাম্বার হলো অপরিবাহী, অপরিবাহী। আচ্ছা এই 3টা তোমরা সবাই জানো তাই না।
আচ্ছা, অপরিবাহী কি? যার ভিতর থেকে যাতে যাতে কোনো বাধা নেই এবং সব থেকে ভালো বিদ্যুৎ পরিবহন করে, সব থেকে ভালো বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, এটা কি এর থেকে একটু কম, এবং এটা কি কখনো বিদ্যুৎ পরিবহন করে না। এখন তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন করি, আমরা বাসা বাড়িতে যেইগুলো ব্যবহার, বাসা বাড়িতে যে তারগুলো ব্যবহার করি বা বিদ্যুৎ সংযোগ ব্যবহার করি, তখন আমরা কোনটা ব্যবহার করি? পরিবাহী ব্যবহার করি, না অর্ধপরিবাহী ব্যবহার করি, না অপরিবাহী ব্যবহার করি? আমরা যে তারগুলো ব্যবহার করি সেই তারগুলো কোন পদার্থ? তোমরা একটু আমার কমেন্টে জানিয়ে দেওয়া, খুব তাড়াতাড়ি জানাবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা খুব তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানা ব্লামিং রোজ। আচ্ছা চলো, চলো তড়িৎ, চলো বিদ্যুৎ, ওইটা কি? আচ্ছা, এটা হলো চলো তড়িৎ। আচ্ছা, এমসিকিউ গুলা পারি না। আচ্ছা যাই হোক, দেখা যাবে না। এখন তোমরা আনসার করো যে এখানে আমরা যখন বাসা বাড়িতে ব্যবহার করি তখন কোনটা ব্যবহার করি। একটা জিনিস মনে রাখবা, এই তারগুলোর ভিতর থেকে যখন বিদ্যুৎ পরিবহন হয়, একটা কথাগুলো মনে মাথায় সেভ রাখো। এই তারগুলোর ভিতর থেকে এই বিদ্যুৎ দুইটা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। পরিবাহীর ভিতর থেকে সবচেয়ে ভালো পরিবহন হবে অর্ধ পরিবাহীর ভিতর, তার থেকে মানে কিছু সংখ্যক ভেজাল আছে এখানে। কি এখানে 20,000-এর ভিতরে 20,000 অণুর ভিতরে একটি ভেজাল একটি অপরিবাহী পরমাণু থাকে। 20,000 পরিবাহী পরমাণুর ভিতরে একটি অপরিবাহী থাকে বা ভেজাল থাকে, তাকে ড্রপিং বলা হয়। আচ্ছা যাই হোক, সেটা তোমাদের পরের বিষয়, এত কিছু জানার দরকার নাই। মানে এটা হলো অপরিবাহী, অর্ধপরিবাহী। আর পরিবাহী মানে যা কি সবগুলা পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। এখন আমার কোশ্চেন হলো, এটার ভিতর থেকে বিদ্যুৎ পরিবহন করাটা আমাদের জন্য উচিত, তাই না? আসলে এটা আমরা ব্যবহার করি না বাসা বাড়িতে। কেন? কারণ দেখো, বিদ্যুৎ পরিবহন করার সময় তাপ উৎপন্ন হয়। বিদ্যুৎ পরিবহন করার সময় কি তাপ উৎপন্ন হয়, আর তাপ উৎপন্ন হলে পরিবাহী অপরিবাহীতে কনভার্ট হয়ে যায়। যেহেতু পরিবাহীতে সব থেকে বেশি বিদ্যুৎ পরিবহন করে, তাহলে এটার তাপ বেশি উৎপন্ন হয়। যেহেতু তাপ বেশি উৎপন্ন হয়, এটা হয়ে যায় যখন এটা পরিবহন শুরু করে দেয়, এটা কিছুক্ষণ চলার পরে, কিছুক্ষণ বিদ্যুৎ পরিবহন করার পরে এটা হয়ে যায় অপরিবাহী। এবং এই অর্ধপরিবাহীতে যখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে এই যে তোমার এই যে ভেজাল আছে না 20,000-এর ভিতরে, এখানে আর একটা শূন্য আসবে, 20,000-এর ভিতরে একটা ভেজাল পরমাণু আছে, বা যেটা হলো তোমার বিদ্যুৎ পরিবহন করে না। এখন দেখো, ওই ভেজাল পরমাণুটা থাকা, এটা হলো অর্ধপরিবাহী হয়েছে। এটাই যখন তোমার তাপ দেওয়া হবে বা যখন বিদ্যুৎ পরিবহন করা শুরু হবে, তখন তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে একটা ঘটনা ঘটবে, সেটা কি অর্ধপরিবাহী হয়ে যাবে পরিবাহী, অর্ধপরিবাহী হয়ে যাবে পরিবাহী। এবং অপরিবাহীকে যদি তোমার বিদ্যুৎ চালনা করার চেষ্টা করো, তাহলে সেটা হয়ে যাবে তোমার, এটা যদি তাপ দেওয়া হয়, তাপ দিলে এটা হয়ে যাবে অর্ধপরিবাহী। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখতে পারো, এগুলো তোমাদের বেসিক অনেক স্ট্রং করবে। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখি। হ্যাঁ, পরিবাহী অর্ধপরিবাহী, আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টগুলো। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমাদের যেটা মূল কথা, পরিবাহী অর্ধপরিবাহী তো জানলাম। আচ্ছা, তড়িৎচালক শক্তি এবং বিদ্যুৎ নিয়ে কথা বলি। আচ্ছা, ওটাকে গোস করা হলো না, সরি। আচ্ছা চলো তড়িৎ, এখন দেখো I ইকুয়াল টু কি, প্রথম সূত্রটা পাই আবার I ইকুয়াল টু কিউ বাই টি। এই সূত্রের মানে কি? কিউ দ্বারা বোঝানো হয় আদান, কিউ দ্বারা বোঝানো হয় কি আদান বা ইলেকট্রন প্রবাহের পরিমাণ। ঠিক আছে, এটার একক হলো সি, কুলাম। ঠিক আছে, আর টি মানে সময়, টি মানে কি সময়। এখন তোমার এই সূত্রটার মূল থিম কি?
মনে করো একটা তোমার তার, একটা তার দেওয়া আছে, তোমার কাছে তার আছে, তোমার বাসার তারটা এইটা, ঠিক আছে। এই তারের ভিতর থেকে তোমার কি পরিমাণ আদান তোমার প্রবাহিত হয়, কি পরিমাণ আদান প্রবাহিত হয়, যেই পরিমাণ আদান প্রবাহিত হবে, মনে করো এখানে কিউ পরিমাণ আদান প্রবাহিত হচ্ছে এবং যেই সময় প্রবাহিত হবে, এই আদান এবং সময়ের অনুপাত হলো কি বিদ্যুৎ বা অ্যাম্পিয়ার, বিদ্যুৎ বা অ্যাম্পিয়ার। এখন দেখো কারেন্ট বা বিদ্যুৎ, এই তোমার তাহলে এই যে কারেন্ট বা বিদ্যুৎ বা তোমার যেটা বলতে পারো তড়িৎ, তড়িৎ, এখন তড়িতের একক কি, তাহলে হবে কি, এখানে উপরে আছে কুলাম, যেহেতু আদানের একক কুলাম, আর এখানে কুলামে যেহেতু আদান, আদান মানে একক কুলাম, এককটা লিখলাম, আর সময়ের একক সেকেন্ড, তাহলে এটার একক হবে কুলাম সেকেন্ড ইনভার্স অন, দিস ইজ অ্যাম্পিয়ার, দিস ইজ অ্যাম্পিয়ার। ওকে ডান। আচ্ছা, আমরা আশা করবো তোমরা এতটুকু বুঝতে পারছো। ওকে চল। আচ্ছা, সাথে তোমাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করি আমি। আচ্ছা, হ্যাঁ তেতারা টাইম, জি জি, আচ্ছা আচ্ছা। পরিবাহী, আচ্ছা থার্ডটা যে বলছো সে ঠিক বলো না, পরিবাহীও ঠিক বলো নাই, বিটা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, তোমাদের কমেন্টগুলো আমি দেখছি, সবাই পরিবাহী পরিবাহী নিয়ে বলছো, কিন্তু অর্ধবাহী পরিবাহীর ভিতর থেকে তোমার বিদ্যুৎ পরিবহন হয়। আসলে আমাদের বাসা বাড়িতে অর্ধ পরিবাহী ব্যবহার করি, এটা জেনে রাখা দরকার, ভুল ইনফরমেশন মাথায় রাখা যাবে না। এখন চলো, এখন আমাদের এই সূত্রটা তোমরা মাথায় রাখবা যে তোমার কিউ আদান যখন দেওয়া থাকবে, আদান দেওয়া থাকলে আমরা কোন সূত্রের মাধ্যমে আগাবো। এখন চলো, একটা তোমার এখান থেকে এই পর্যন্ত একটা তার দেওয়া আছে, এই পর্যন্ত একটা তার দেওয়া আছে, তারের ভিতরে অবশ্যই রোধ আছে, রোধ মানে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সকে রোধ দ্বারা প্রকাশ করা হয় এই তার, এবং এই হলো দুইটা প্রান্ত, এই প্রান্তকে বললাম এ প্রান্ত এবং এই প্রান্তকে বললাম বি প্রান্ত। ডান ডান। এখন আমার কথা হলো, বিদ্যুৎ এখান থেকে প্রবাহিত হবে, বিদ্যুৎ এখান থেকে অ্যাম্পিয়ার প্রবাহিত হবে, অ্যাম্পিয়ার প্রবাহিত হবে, বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে, হোক সমস্যা নাই। এখন এই প্রান্ত এবং বি প্রান্তে তাদের এই যে বিদ্যুৎ প্রবাহের ফলে তাদের কিন্তু বিভবে একটা পার্থক্য সৃষ্টি হবে, তাদের কিন্তু বিভব এক হবে না। এখানে বিভব হবে ভি এ এবং বি প্রান্তের বিভবটা হবে ভি বি। তাহলে এখন যদি আমাকে বিভব পার্থক্য নির্ণয় করতে বলে এ থেকে বি প্রান্তে, তাহলে আমার আনসারটা হবে ভি এ মাইনাস ভি ভি। ঠিক আছে ডান। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে এখান থেকে দুটো সূত্র আছে, একটা হলো দৈর্ঘ্যের সূত্র, একটা হলো প্রস্থচ্ছেদের সূত্র। এখন দৈর্ঘ্যের সূত্রটাই আমরা আলোচনা করব। আচ্ছা, এগুলো তোমরা শুধু মাথায় রাখো, পরবর্তীতে আমি এমন ভাবে আলোচনা করি, এগুলো যদি তোমার মাথায় থাকে, আমি যদি এই কথাটা বলছি, কথাটা যদি তোমার মাথায় থাকে, সামনে আলোচনা এটা ডিটেইলসে আমি ব্যাখ্যা করতেছি, ওয়েট করো। আচ্ছা, এখন দেখো, এখন আমি আসবো কি, এখন আমার তোমাদের বইতে দুটো সূত্র আছে, একটা হলো দৈর্ঘ্যের সূত্র, পরিবেশ দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র। সোজা কথা, অত মুখস্থ কথা আমার মাথায় থাকে না, অত মুখস্থ কথা বলতে আমি রাজি না। তোমাদেরকে আমি মূল থিমটা দেখে দিছি, তারপর তোমরা সংজ্ঞা যেভাবে ইচ্ছা সেইভাবে লিখো, আর সেটা তোমাদের বিষয়। এখন দেখো, দৈর্ঘ্যের সূত্র মানে একটা প্রস্থচ্ছেদের একটা দৈর্ঘ্যের একটা তার নিলাম, আমি নির্দিষ্ট একটা দৈর্ঘ্যের তার নিলাম, এখানে দৈর্ঘ্যটা স্থির থাকবে, দৈর্ঘ্যটার পরিবর্তন হবে। এখন দেখি, এইটা তার নিলাম এবং এই আর একটা তার নিলাম, আচ্ছা দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এই একটা তার নিলাম, দুইটা তার নিলাম। ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্যের সূত্র, এখানে দৈর্ঘ্যের একটা পরিবর্তন বা ডিফারেন্স, একটা ভিন্নতার ব্যাপার আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলবো, এই একটা তার, এই একটা তার, দুইটা তার, এটিকে বললাম তার এ, এটিকে বললাম তার বি। এই তারেরই কিছু অংশ এখানে নিলাম এবং এটার দৈর্ঘ্যটা, এটা টোটাল দৈর্ঘ্যটা আমি ধরলাম হলো এল দৈর্ঘ্য। ঠিক আছে ডান, কথা ক্লিয়ার, এল দৈর্ঘ্য। এবং এটার দৈর্ঘ্যটা যেহেতু এটার সমান না, এটা থেকে তোমরা দেখতেই পারতেছো ছোট, তাহলে এটাকে আমি বললাম, যেহেতু নির্দিষ্ট কোনো মান দিলাম না, এল প্রাইম দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তবে একটা জিনিস মাথায় রাখবা, দৈর্ঘ্যের সূত্রে সবসময় এই যে প্রস্থচ্ছেদটা আছে, প্রস্থচ্ছেদ ইটা আছে, মানে এর যতটুকু পুরু বা মোটা, সেটা এটাও যতটুকু মোটা হবে, এটাও ঠিক সেম মোটাটা হবে। তাহলে মানে এটার প্রস্থচ্ছেদ একই হবে, তাই না? দুইটার প্রস্থচ্ছেদ একই হলো। তাহলে আমার মূল সূত্রটা আসে কি, মূল সূত্রটা আসে হলো
যেহেতু রেজিস্ট্যান্স দুটোটাই আছে, এটা যে রেজিস্ট্যান্ট রোধ আছে ঠিক সেম এই তারেও রোধ আছে, কারণ এই তারের কিছু অংশই এই তার, তাই তো? এটা বড় তার, এটা ছোট তার, এই তারের কিছু অংশ এখানে কেটে নিলাম। এখন দেখো আমার এই দুইটা তারের ভিতর সম্পর্কটা কি আসবে, রেজিস্ট্যান্স আর হলো তোমার এল। এখন তোমার দেখো রেজিস্ট্যান্স এখানে এতটুকু তারের ভিতরে রোধটাও কম আর এতটুকু তারের ভিতরে রোধটাও বেশি হয়। এখন তোমাকে যদি আমি বলি এল সমানুপাতিক আর তাহলে এর মানে কি, সমানুপাতিক চিহ্নটা আমি একটু পরে উঠাইতেছি, যেহেতু আর একটা ক্ষেত্রফলের সূত্র আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা যখন আমি এখানে বসাবো তখন আমি এই দুইটাকে একসাথে কনভার্ট করে তোমাদের আদর্শ যে সূত্রটা আছে সেই সূত্রটা আমি আপেক্ষিক সূত্রটা আমি কনভার্ট করে দেখাচ্ছি। এখন দেখো এটি হলো দৈর্ঘ্যের সূত্র, কারণ আমরা জানি এখানে কনস্ট্যান্ট কি এ, যে ধ্রুবক মানটা এখানে যদি উঠাতে চাই তাহলে এখানে ধ্রুবক কি, এই যে সমানুপাতিক ধ্রুবকটা হলো এ, বা প্রস্থচ্ছেদ কি সমানুপাতিক ধ্রুবক যদি উঠাই আনি সমান সমান দিই তাহলে এ কে আমার এখানে বসাইতে হবে। আচ্ছা একে আমি বসাইতেছি, 1 মিনিট ওয়েট করো। এখন দেখো দৈর্ঘ্যের সূত্রে আমি কি পেলাম, যদি এখানে রেজিস্ট্যান্স বা দৈর্ঘ্যটা বাড়ে তাহলে রোধও বাড়বে, দৈর্ঘ্যটা কম রোধও কম, হিসেব সহজ তাই না? সমানুপাতিক মানে কি, একই হারে বাড়বে, যদি দৈর্ঘ্য বাড়ে রোধও বাড়বে, যদি দৈর্ঘ্য কমাই দেয় রোধও কমিয়ে যাবে, হিসেব সহজ, হিসেব ক্লিয়ার। কারণ এখানে ক্ষেত্রফল কোনো কাজ করে না, কারণ এটাও যেই মোটা এটাও সেই সেম মোটা, একই, মানে এটার আয়তন মানে এটা মনে করো যতটুকু মোটা এটাও ঠিক ততটুকুই মোটা। তার মানে সম্পর্কটা কি, যদি দৈর্ঘ্য বাড়ায় রোধ বেড়ে যাবে, যদি দৈর্ঘ্য কমায় রোধও কমে যাবে, হিসেব সহজ, ঠিক আছে? আচ্ছা, মানে যদি তুমি ভাত খাও তাহলে সেও ভাত খাবে, যদি তুমি রোজা রাখো তাহলে সেও রোজা রাখবে, ঠিক আছে? হিসেব সহজ। তাহলে পরবর্তীটা যাই, পরবর্তীতে আমরা কি পাবো দেখি। আমরা প্রস্থচ্ছেদের সূত্র আছে, প্রস্থচ্ছেদের সূত্রটা কি, এখন প্রস্থচ্ছেদ এই জায়গায় আমি রেখে দিলাম, ওটা মুছে দিলাম না, ভ্যানিশ করলাম না, ভ্যানিশ না করে আমি রেখে দিলাম এবং আমি বললাম প্রস্থচ্ছেদের সূত্র। এখানে তার তো দুই ধরনের হতে পারে, প্রস্থচ্ছেদের সূত্রটা কি আমরা সেটা একটু দেখি। দেখো আমরা তারের এতক্ষণ কি করছি, শুধুমাত্র দৈর্ঘ্য নিয়ে একটু খেলা করছি, দৈর্ঘ্য বাড়াইছি কমাইছি ব্যাপার না, এখন দৈর্ঘ্যটা আর বাড়াবো না, এখন প্রস্থচ্ছেদ নিয়ে একটু খেলা করব। এই এবং সেম কোয়ালিটিতে এখানে আরেকটা তার নিব, এটার দৈর্ঘ্য 1, তার কি দৈর্ঘ্য 1, এই দুটো তারের দৈর্ঘ্য 1। দেখো ভাইয়া এই তারটা মোটা বেশি, এই তারটা মোটা কম, এই তারটা মোটা বেশি, এই তারটা কি মোটা কম। সুতরাং এখানে আমার প্রস্থচ্ছেদ মানে কি, এইটা টোটালটা কতটুকু মোটা বা টোটালটা কতটুকু পুরু সেটাই কি প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে প্রস্থচ্ছেদ দিয়ে কিছু আমি গন্ডগোল বাজাইছি বা একটা ভেজাল বাজাইছি, কোনো সমস্যা নাই, তোমাদের মাথায় একেবারে সিম্পল হিসেব, কথা সহজ ভাইয়া। এখন দেখো এখানেও রেজিস্ট্যান্স রোধ আছে, এখানেও রেজিস্ট্যান্স রোধ আছে, ঠিক আছে? দুটো জায়গায় রোধ আছে তারের ভিতরে। এখন আমরা বলি যেহেতু এটা কি প্রস্থচ্ছেদের চেঞ্জ হয়েছে, প্রস্থচ্ছেদের চেঞ্জ হইলে আমাদের রোধের কিরকম চেঞ্জ হবে, রোধের চেঞ্জ হবে আর ব্যস্তানুপাতিক 1/a। তাহলে আমার কথাটার মিনিং দাঁড়ায় কি, যদি আমি প্রস্থচ্ছেদ বাড়াইয়া দেই তাহলে আর রেজিস্ট্যান্স কি কমে যাবে, তাহলে কি আর কি রোধ কি কমে যাবে। মানে তোমার যেহেতু তারের কি প্রস্থচ্ছেদের পরিবর্তন আসতেছে, আমার কথাটা খুব সহজ, মানে যদি আমি এখান থেকে প্রস্থচ্ছেদটা কমাইয়ে নেই তাহলে এই একই বিদ্যুৎ তো একই পরিমাণ প্রবাহিত হবে, এখানেও আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, এখানেও আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন দেখো এই আই পরিমাণ বিদ্যুৎ এতখানি জায়গার ভিতরে যাইতে পারে, মানে বাধা দেওয়ার মানে রোধ তো একই, তার মানে বাধা দেওয়ার এটা কি বাধা দানকারী বল কম কাজ করবে, আবার রোধটা কম কাজ করবে, রোধ মানে তো বাধা, রেজিস্ট্যান্স শব্দের অর্থই তো বাধা। এখন আমরা দেখি আর এখান থেকে এটা কমাইয়ে যদি নেই, এই প্রস্থচ্ছেদটা কমাইয়ে নেই, প্রস্থচ্ছেদ মানে এটা যদি আমি কমাইয়ে নেই, এটা তো এটা যদি কমাইয়ে নেই তাহলে এইটাকে A1 ধরি, এটাকে A2 ধরি, ঠিক আছে? A1 এর থেকে A2টা একটু কম, তাই না? দেখতেই তো তুমি পারতেছো যে কম, মোটা কম। এখন দেখো এর ভিতর থেকে বিদ্যুৎ পরিবহন করলে বাধা বেশি পাবে, তার মানে এর মান কম হলে রোধটা বেশি হবে, তাই না ভাইয়া? এখন তোমাকে জাস্ট ফর এক্সাম্পল আমি কিরকম এক্সাম্পলটা তোমাকে দেখাইতে পারি, মনে করি এইটার হলো টোটাল প্রস্থচ্ছেদ হলো 10, আচ্ছা মিলিমিটার, ওটা একক আমি লিখবো না,
একক না লেখে, তোমাকে শুধু আমার বোঝানোর উদ্দেশ্য। এটার প্রস্তুত যেহেতু এটা থেকে কম, তাহলে এটাকে প্রস্তুত আমি 5 দিলাম, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি এখানে রেজিস্ট্যান্সের সম্পর্কটা দেই, আর সমান আর ব্যস্তানুপাতিক 1/a, এর জায়গায় আমি যদি এখানে প্রথম এইটা যদি 8 এর বেলায় বলি R1, এইটাকে R2, R1 এর বেলায় যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি এখানে বসাবো কত 10, এখানে আমি 10 বসিয়ে দিলাম, আমার আনসার আসবে কি 0.1। হ্যাঁ ভাইয়া, রোধের মান পাইছি কত 0.1, ঠিক? আমি কি ঠিক বললাম? আমি যদি ঠিক বলি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি কি পাবো দেখো, তুমি নিজেই এটা আনসার করতে পারবা, এটা আমাকে বলে দিতে হবে না। R2 সমানুপাতিক 1/a, A2 বসাইতে হবে, যেহেতু R2 বসাইছি A2 বসাইছি, A2 এর মান কত 5, কারণ তার প্রস্তুতটা একটু কম। তো এখানে যদি 5 বসাই ভাইয়া, দেখো এখানে 0.2 আসে। অবভিয়াসলি এখানে এই R1 রোধের থেকে R2 রোধটা বেশি ভাইয়া, R2 রোধটা অবভিয়াসলি বেশি, কারণ 0.2 0.1 এর থেকে বেশি। তাহলে এখন তোমার সিম্পলি এই সূত্র দুটো তোমার মাথায় যদি আমি সেভ করতে পারি, তুমি যদি এখন প্রসেসের যে সূত্র তুমি যেভাবে ইচ্ছে তোমার ভাষায় তুমি দিয়ে দিও, প্রথমটা রোধ কম, দ্বিতীয়টা রোধ বেশি, অবভিয়াসলি রাইট। আদনান হাবিব, হ্যাঁ তুমি সঠিক কথা বলছো। এখন দেখি আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জানি ভাইয়া, তোমরা জানো স্যার আবার বুঝান, আমি আজই বুঝাবো, কোনটা বোঝাইতে হবে আমাকে শুধু বলো, আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি। কোনটা বুঝতে চাও আমাকে সেটা একটু বলো। আচ্ছা, এটা ভাইয়া দেখো প্রস্তুত মানে কি, এটা কতটুকু মোটা অথবা কতটুকু চিকন। দেখো ভাইয়া, এটা যতটুকু এটা দেখতে পারতেছো, প্রস্তুতের ক্ষেত্রে আমরা তারের দৈর্ঘ্যটা একই রাখবো ভাইয়া, তারের দৈর্ঘ্য নিয়ে কোনো কিছু আমরা ভেজাল ঘটাবো না। ভেজাল ঘটাবো, তারটা একটু মোটা তার নেব আর একটু চিকন তার নেব। এইটা একটু মোটা তার নিছি আর এটা একটু চিকন তার নিছি ভাইয়া। এখন দেখো বিদ্যুৎ তো একই, বিদ্যুতে একই প্রবাহিত করবো আমরা, বিদ্যুতের কোনো পরিবর্তন ঘটাবো না। এখানে আই পরিমাণ বিদ্যুৎ, এখানে আই পরিমাণ বিদ্যুৎ, ঠিক আছে? আই যে কোনো মান হতে পারে, আমি যে কোনো একটা দিতে পারি। এখন দেখো প্রস্তুত যদি এখানে আমি 10 রাখি, এই অনের বেলায় আমরা জানি ব্যস্তানুপাতিক কি, প্রস্তুতের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে 10 দিলে 0.1 আসে, আনসারটা আসে কত 0.1। এবং আমি যদি R2 দেই তাহলে আমার আনসারটা আসে কত 0.2, মানে একটা বাড়াইলে আর একটা কমবে, আর একটা কমাইলে এটা, এখানে একটা সম্পর্কটা সিম্পল, এর মান যত কমাবো ততই আর এর মান বেশি হবে, এর মান যত বাড়াবো আর এর মান ততই কম হবে। আর এখানে সমানুপাতিক চিহ্ন মানে কি, এখানে যদি হয় হলো দৈর্ঘ্য যদি হয় 2 আর এখানে যদি হয় হলো রেজিস্ট্যান্স যদি হয় 3 ওহম, এটাকে আমি যদি একই হারে বাড়াই, বাড়ানো মানে একই হারে বাড়ানো মানে হলো এখানে 2 কে যদি আমি বলি এটাকে বানাবো 4, তাহলে 2 এর সাথে কত গুণ করে 4 বানাইলাম, 2 এর সাথে গুণ করলাম 2, হয়ে গেল 4। সমানুপাতিক চিহ্ন আর হবে কত, আর হবে দেখো 3 ছিল আগে ইনটু একই হারে বাড়বে, তার মানে এখানে 2 হারে বাড়ছে, এখানে 2 হারে বাড়ছে, তাহলে এটার সম্পর্কটা হলো কি 4 সমানুপাতিক 6। এইটা 8 এর ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ আমি বুঝতে পারলাম, দৈর্ঘ্যের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ভাইয়া তোমার এই দুটো ঘটনাই তো ঘটতে পারে, বাইরে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আমাদের কাছে নাই। তোমাদের তার নিয়ে এর বাইরে কোনো ঘটনা ঘটানোর সম্ভাবনা নাই। এখন দেখো এই দুটো ঘটনা তোমাদের তারের ভিতর ঘটতে পারে, আর তারের ভিতর থেকে যেহেতু বিদ্যুৎ তুমি প্রবাহিত করবা, এখন আমি তোমাদের আসল ঘটনা, দুইটা ঘটনার সমন্বয়ে একটা ঘটনা তৈরি করি এবং তারের একটা আদর্শ সমীকরণ আমি তৈরি করি। সেটা কিভাবে তৈরি করবো ভাইয়া, তোমরা একটু বি কেয়ারফুল হও, এখন একটু বি কেয়ারফুল হও ভাইয়া, কারণ এতক্ষণ যা পড়াইছি সবাই বুঝতে পারছো আলহামদুলিল্লাহ। এখন দেখো এখানে আর আছে, প্রথম সূত্রে আসলে কি দৈর্ঘ্যের সূত্রে আর সমানুপাতিক এল, ভাইয়া সঠিক বললাম আমি কি, এইটা এই যে এইটা, তাই না? এখানে এল আগে ছিল পরে আর ছিল, এই এক কথায় আর আগে লিখলাম এল পরে লিখলাম। এখানে ছিল কি ভাইয়া, এখানে ছিল আর আর ব্যস্তানুপাতিক 1/8, ঠিক আছে ভাইয়া? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার। এখানেও আর আছে, এখানেও আর আছে, দুটো আর এর সমন্বয় আমি এখানে আরেকটা আর নিলাম, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এখানে সমানুপাতিক চিহ্নটাই নিলাম, এই চিহ্নটা এখানেও নিলাম চিহ্নটা, ওকে ডান, তোমাদের আপত্তি থাকার কোনো কথাই না। এটা ইকুয়াল টু যদি এটা হয়, এটা ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমি কি লিখতে পারি 1/a ইন্টু এল? আমি কি এই কথাটা লিখতে পারি? আমার এই কথা লেখার রাইটস আছে বা অধিকার আছে? অবশ্যই আছে। তোমরা বলবা ভাইয়া অবশ্যই আছে, কেন থাকবে না? কারণ এটা আর সমানুপাতিক এল, আর ব্যস্তানুপাতিক 1/l। কিসের ব্যস্তানুপাতিক? এই যে প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। আমি ঠিক একই কথাই বলছি ভাইয়া, আর
এখানে সমানুপাতিক চিহ্ন দিলাম, এইতে প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক দিলাম, এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক হয়ে গেছে, কারণ এল গুণাকারে আছে। তা আমার আদর্শ কনভার্ট সমীকরণ আসে কি, আর এখানে এই তোমার ধ্রুবক চিহ্নটা বা তোমার সমানুপাতিক চিহ্নটা এখানে আসবে কি এল বাই এ। কথা কি ক্লিয়ার? আচ্ছা তোমাদের কমেন্ট দেখি তোমাদের কি ক্লিয়ার কিনা। অবশ্যই লিখতে পারেন। হ্যাঁ ভাইয়া অবশ্যই লিখতে পারি। হ্যাঁ বাসে আসি। আচ্ছা 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 ক্লিয়ার। আচ্ছা 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 ঠিক আছে। এখন দেখো তাহলে এই সূত্রটা, দুটো সূত্র এখন কি আর আমার কাজে লাগতেছে? এই দুটো সূত্রের সমন্বয়ে আমি নতুন সূত্র তৈরি করতেছি। এখন আর এই দুটো সূত্রের কাজ লাগতেছে না, ওই দুটো সূত্রের সমন্বয়ে আমি নতুন সূত্র তৈরি করছি। এখন দেখি আমি ভাইয়া, এখন আমি নতুন সূত্রটা আমি একটু সংরক্ষণ করে রাখি, কারণ নতুন সূত্রটা আমি অনেক কাজে লাগাবো। আর সমানুপাতি এল বাই এ, এটা আমি সংরক্ষণ করে রাখলাম এবং আমি বললাম যে এটা ভ্যানিশ করে দেই। এবং আমি একটু কথা বলি এখন। আচ্ছা এখন যদি আমি এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই সমানুপাতিক চিহ্নটা আমি একটু উঠাইতে চাই, এই সমানুপাতিক চিহ্নটা রাখতে চাই না। আমি তোমাদের একটা সহজ কথা বলি ভাইয়া, একটা তারের ভিতর কি কি আছে? এর উপাদান আছে। উপাদান কিসের উপর ডিপেন্ড করে? তার আপেক্ষিক ঘনত্বের উপর ডিপেন্ড করে। আপেক্ষিক ঘনত্ব রো, এবং তার ভিতরে একটা বাধাদানকারী বল আছে বিদ্যুতের, সেটা হলো আর রেজিস্ট্যান্স। তার ভিতর আই আছে, বিদ্যুৎ প্রবাহ, মানে তার ভিতরে নাই, সত্যি এটা বাইরে, মানে এটা বাইরে থেকে প্রবাহিত করব। তার ভিতরে আছে কি কি সেগুলো দেখতেছি। তার কাছে আছে এটার একটা নির্দিষ্ট একটা ক্ষেত্রফল আছে, সুতরাং এ আছে। তার একটা দৈর্ঘ্য আছে, এই থেকে এই পর্যন্ত একটা দৈর্ঘ্য আছে, তার একটা এল আছে। এখন তোমার সূত্রে তুমি কি কি দেখতে পারতেছো ভাইয়া? আর দেখতে পারতেছো, এল দেখতে পারতেছো, এ দেখতে পারতেছো, শুধুমাত্র দেখতে পারতেছো না এই জায়গায় আপেক্ষিক ঘনত্বটাকে। তাই এই জায়গায় যে তোমার সমানুপাতিক চিহ্নটাকে উঠাই আমরা কোনটা বসাবো ভাইয়া? তুমি আমাকে বলবা, আমি তোমাকে বলবো না। সুতরাং আমরা এখান থেকে সমানুপাতিক চিহ্নটা সুন্দরভাবে উঠিয়ে দেব এবং এই যে রোটা না, এই রোটা এখানে বসাই দেব। কারণ বিভিন্ন পদার্থ যদি আমি বসাই, তার শুধু আপেক্ষিক ঘনত্বটা পরিবর্তন হবে। কারণ আমরা শুধুমাত্র কপার তারই ব্যবহার করি না, আমরা অনেক তার ব্যবহার করি। আমাদের অনেক তার আছে যেসব তারের আপেক্ষিক ঘনত্ব ভিন্ন ভিন্ন ভাইয়া। এখন দেখো আর সাথে ছিল কি কি, এল বাই এ। তাহলে আমি এর পরিবর্তে ফরম্যাট কি লিখতে পারি ভাইয়া? সুন্দর একটা ফরম্যাট আসে, রো এল বাই এ। হ্যাঁ, এম আই রাইট? অবভিয়াসলি রাইট। পি এর মতো হয়ে গেছে, আবার পাওয়ার ধরে নেবা। এটা রো ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব রো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি এখান থেকে একটা ম্যাথ তোমাদেরকে দিয়ে দেই এবং তোমাদেরকে করাই, যার সাথে সাথে তোমরা বিষয়টা খুব সহজে উপলব্ধিতে আনতে পারবা। তাহলে আমরা সূত্রটা কিন্তু কনভার্ট করে কি পাইলাম? রো এল বাই এ। তাহলে আমি এটা টোটালটা ভ্যানিশ করে দিচ্ছি এবং আমি এখানে লিখে দিচ্ছি যে আর ইকুয়াল রো এল বাই এ। এই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি, মানে এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর পর আমাদের সূত্রের ফরম্যাট আসছে এইটা। ডান, কথা ক্লিয়ার? এখন তোমাদের যদি আমি একটা ছোট্ট একটা ম্যাথ দেই, ম্যাথ টেস্ট করি, তাহলে কেমন হয় চলো দেখি সেটা। আচ্ছা তাহলে আমরা ম্যাথটা কিভাবে দিব? ম্যাথটা এরকম দেই, ওয়ান, এটার ভিতরে কালি কম, এটার ভিতরে কালি বেশি, সঠিক জায়গায় ঢুকছে। আচ্ছা লাগছে নাকি? আচ্ছা আচ্ছা সমস্যা নাই। তাহলে আমরা দেখি এখানে 1 কিলোওয়াট, 1 কিলো ওহম দিলাম, ঘন্টা যা কিলো ওহম রোদের, আর দিয়ে দিলাম, আমি বাংলা কথা কম বললাম, রোদের একটি কুণ্ডলী যদি একটি কুণ্ডলী তৈরি করতে
তৈরি করতে যদি আমার 1 মিলিমিটার ব্যাস প্রয়োজন হয়, 1 মিলিমিটার ব্যাস প্রয়োজন হয় এবং ওই তারের আপেক্ষিক রোধ হলো 44 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। এটা হলো আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। তাহলে এখন তোমাদেরকে আমি বলবো যে তারটির দৈর্ঘ্য কত, নির্ণয় করে। তাহলে আমি বলবো যে তারটির দৈর্ঘ্য L = হর। এখন দেখো কোশ্চেনটা ভেরি সিম্পল কোশ্চেন, আমার কাছে সব এলিমেন্টস দেওয়া আছে, তোমরা শুধু মানগুলো বসাবা। এখানে দেওয়া আছে কি এত আর এত রেজিস্ট্যান্সের মানে এত রোধের 1 কিলো ওহম। তার মানে আর = আমার দেওয়া আছে কত, দেওয়া আছে 1 কিলো, কে দ্বারা কিলো ওহম, এটা বাংলায় লেখা ছিল, আমি ইংলিশে লিখলাম কিলো ওহম রোধ রেজিস্ট্যান্স। এই কিলোকে যদি সরাইয়া দেই, কিলোর পরিবর্তে আমি লিখতে পারি 1 × 1000 ওহম। ওকে না, ডান। তারপরে আমার কুণ্ডলী তৈরি করতে 1 মিলিমিটার ব্যাস মানে কি ডি = দেওয়া আছে 1 মিলিমিটার। মিলিমিটার মানে কি 1 মিলি মানে 10⁻³ একটা m কে যদি আমি উঠাই নিই তাহলে 10⁻³ লিখতে পারি, 1 × 10⁻³ মিটার। ওকে ডান। এখন দেখি আমরা, তারপর ব্যাস দেওয়া আছে এবং এত আপেক্ষিক রোধ মানে তোমার দেওয়া আছে, তোমার আপেক্ষিক রোধের মান দেওয়া আছে। আপেক্ষিক রোধের মান দেওয়া আছে কত, তোমার এখানে 44 × 10⁸ ওহম মিটার এত দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমার চাওয়া হয়েছে L = হট মানে দৈর্ঘ্য হট। এখন আমি আসি আমার সূত্রের ভিতরে ঢুকি। আমি এটা কি এমন ভাবে আওলানো চলানো আছে কেন দূর। আচ্ছা, এগুলো তো আমার এখন প্রয়োজন নাই, এটাকে মুছে দিলাম। আমি সব এলিমেন্টস তো আমি লিখেই নিছি। আচ্ছা, যদি মুছে দেই তাহলে আমার শেষ পর্যায়ে আমি কি পাই, দেখো এল আমার দরকার। যদি এল দরকার হয় তাহলে আমার সূত্র কি দেওয়া ছিল, R = L রো বাই এ। এই সূত্রটা দেওয়া ছিল। এ তো তোমার মানটা জানা নাই, তবে তুমি এর মান জানো। যে কোনো তার যেহেতু গোলাকৃতির, যেহেতু বৃত্তাকৃতির তারগুলা, এই জন্য বৃত্তের ক্ষেত্রফল কি πr²। বৃত্তের ক্ষেত্রফল কি πr²। ঠিক সেম তারটাও যেহেতু এক পাশ থেকে বৃত্তাকৃতি, এই জন্য এটা বৃত্তের তোমার ক্ষেত্রফলের সূত্র আসবে। তাহলে এখানে আর এর মান তো তুমি জানো না, কিন্তু তুমি ব্যাসের মান জানো। ব্যাসকে অর্ধেক করলে আর পাওয়া যায়, তার মানে এটাকে অর্ধেক করতে হবে। আচ্ছা, এটাকে অর্ধেক করতেছি। এখানে তুমি হলিকম, এখানে হলিক হবে, তাহলে হলিকম আমি কি পাই ইন্টু, এখানে আমার মানটা পাইছি কত 1 × 10⁻³ ভাগ 2, মানে আর এর মান দরকার, আমার ডি এর মান আছে, 2 দিয়ে ভাগ করলে আমার আনসারটা এসে পড়বে। এখানে একটা আনসার আসবে, সেই আনসারের সাথে এখন তুমি এল এর মান জানতে চাচ্ছ, তাই না? এর মান তোমার জানা, এখানে কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু এর মান আমি বের করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমার এই জায়গায় সূত্রটা আমাকে কনভার্ট করতে হবে। এল বাদে বাকি রাশিগুলো এখান থেকে সরাই নিতে হবে। কিভাবে সরাবো, ভাগ আকার থাকলে সমান সমান অভ্যাস নিলে গুণাকার হয়। তাহলে এল রো = এ কে যদি এ বেশি নেই তাহলে আর এ আসে, ঠিক না? হ্যাঁ, যদি ঠিক হয় তাহলে আমার শুধু দরকার L = আর এ বাই রো। ঠিক আছে, ডান। আচ্ছা, তাহলে আমি এর পরিবর্তে কি লিখতে পারি, রেজিস্ট্যান্স রোধ দেওয়া আছে 1000 ওহম, তাহলে আমি এখানে লিখতে পারি 1000 ইনটু, এখানে একটা মান আসবে, সেই মানটা তোমরা বসাই দিও ক্যালকুলেশন করার পরে। তারপর রেজিস্ট্যান্স তোমার আপেক্ষিক রোধের মান কত, 44 × 10⁻⁸। এরপর যেটা অ্যান্সার হবে সেটাই কি, সেটা তত মিটার তোমার তারের দৈর্ঘ্য। এই তো কোশ্চেনের আনসার করা শেষ। মাত্র 2টা কনসেপ্ট, শুধুমাত্র আমার এর মানটা জানা দরকার ছিল, আর এখানে কিলো ওহম ছিল, সেইটুকু মিটারে কনভার্ট করে শুধুমাত্র আদর্শ ফরম্যাটে নিয়ে আসলাম, বাকিটা আনসার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা,
যদি ঠিক থাকে চলো তাহলে আমরা আরেকটু ঠিক করার আরেকটু কিছু চেষ্টা করি, আরো অনেক কিছু শেখার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আমি একটু পড়ি, তোমরা কে কি বলতেছো, কে কতটুকু বুঝতেছো আর কে কতটুকু বুঝতেছো না সেটাও তোমার জানা দরকার। তোমাদের সমস্যা থাকলে তো বলতে হবে। আচ্ছা, তোমাদের সমস্যাগুলো কি এত বোঝা কি? আচ্ছা, একজনে অ্যান্সার নামাই দিয়েছে আমাকে, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু হাফসা আনসার বলছে 1785 মিটার। আচ্ছা, তোমরা একটু বিষয়টা দেখো যে 1785 মিটার হয় কিনা। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তানভীর হাসান একজন এবার হাহারি এক দিছে। আচ্ছা, সে অনেক আগে থেকেই পারতো, এই জন্য হাহারি এক দিছে। জানি তো সবাই ক্লাস কি করতে আসে, কেউ কেউ ক্লাস করাইতেও আসে। যাই হোক, আচ্ছা এখন দেখি আমরা আচ্ছা তাহলে এখন আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। চলো সামনের দিকে অগ্রসর হই। সামনে তোমাদের টপিকস আছে প্রসেসরের সূত্র শেষ। এখন দেখো, হ্যাঁ এখন সুন্দর জিনিস, এখন তোমাদের সার্কিট আঁকবো। সার্কিট কি? তোমাদের বাসা বাড়িতে তোমরা যেভাবে ব্যবহার করো বাতিগুলা, অথবা তোমরা মেইন সুইচের পরে একাধিক বাতি থাকে, ওই বাতিগুলো একাধিক সুইচ থাকে, যে সুইচে তোমরা আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন সার্কিট বা ভিন্ন ভিন্ন বিষয়গুলো ব্যবহার করো। যেমন আমি এখান থেকে লাইটিং, ওইখানে একটা লাইট ব্যবহার করছি, নিচে আর একটা লাইট ব্যবহার করছি, ওখানে ফ্যান আছে, মানে আমার যত আছে এখানে আমার 4-5টা সুইচ আছে ভিন্ন ভিন্ন ভাবে। আচ্ছা, এগুলোকে আমরা সার্কিট আকারে অঙ্কন করার চেষ্টা করি। ঠিক আছে, এই তোমার বাসার মেইন সুইচ, মনে করলাম এই তোমার বাসার মেইন সুইচ, এখান থেকে কারেন্ট আসে, আসার পরে তুমি এক কাজ করলা, তোমার বাসার তারের সংকেত, তাই তুমি এক কাজ করলা এক সিরিয়ালে, আচ্ছা সুইচ কিছু দিলাম না, এখানে একটা কিছু ব্যবহার করলা, অথবা বাতি অথবা অন্য কিছু ব্যবহার করলা, মানে রেজিস্ট্যান্স রোধ আছে, এখানে আর একটা কিছু ব্যবহার করলা, একটা রোধ আছে, এখানে আর একটা কিছু ব্যবহার করলা, আর একটা রোধ আছে, আবার ঘুরাইয়া ইতে আনলাম। এখন দেখো এখানে যখন তোমরা কোষ মানে কি ব্যাটারি, আসলে এখানে ব্যাটারির ক্ষেত্রে আমরা ইউজ করছি, যেহেতু বিদ্যুতের ক্ষেত্রে এসি আর ওটা ডিসির ক্ষেত্রে যেহেতু ব্যবহার করছি। আচ্ছা, ডিসির ক্ষেত্রে আমরা তোমাদেরকে বুঝাই। ডিসি তোমরা ব্যাটারি দিয়ে প্রায় সময় অনেক মেকানিক করছো ছোটবেলায়, সেই বিষয়গুলো এখানে আনতেছি। এটাকে বলি R1 রেজিস্ট্যান্স 1, এখানে রেজিস্ট্যান্স 2, এখানে রেজিস্ট্যান্স 3। ঠিক আছে, রেজিস্ট্যান্স 1 2 3, ঠিক আছে, পাইয়ে গেলাম রেজিস্ট্যান্স 1 2 3। এখানে টোটাল ভোল্ট মানে তো টোটাল বিভবটা, এখানে টোটাল বিভব যা দেওয়া থাকবে তোমার কোষের, তোমার ব্যাটারির গায়ে লেখা থাকে যে এই ব্যাটারিটা কত বিভবের, আর ব্যাটারির গায়ে লেখা থাকে যে 320 ভোল্ট। 320 ভোল্ট এটা কি শক্তি, 320 ভোল্ট কি এই ব্যাটারির শক্তি, এর বেশি সে শক্তি দিতে পারে না। মনে করলাম এখানেও 320 ভোল্টই আছে, মনে করলাম সাপোজ। ঠিক আছে, 320 ভোল্ট, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস। আর তোমরা যখন সার্কিট আঁকবা তখন এইটাকে কিন্তু একটা বড় দিতে হবে আর একটা ছোট দিতে হবে, একটা বড় দিবা আর একটা ছোট দিবা, মানে কি উল্টা দিলাম নাকি? প্লাস ছোটটা প্লাস না? আচ্ছা যাই হোক, ওটা খেয়াল নাই, পরবর্তীতে দেখি নিও। আচ্ছা, একটা ধরলে হলো, এখন দেখি আমরা ধরলে হলো তো না। আচ্ছা যাই হোক, তোমার খেয়াল নাই। এখন দেখি আমরা, এখন এই যে সিরিয়ালি একটা তারের ভিতর থেকে, এইটা কি এখান থেকে তার যাবে, মানে এটা হলো মাইনাস, এইটাকে ছোট ধরি আর এটাকে বড় ধরি, তাইলে তো ঘটনা খতম। এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে এখান থেকে বিদ্যুৎ গেল আই পরিমাণে অ্যাম্পিয়ার আমি এখান থেকে প্রবাহিত করলাম, এবং একটা তারের ভিতরে এখানে আমি একটা বাতি দিলাম, এখানে একটা ফ্যান দিলাম, এখানে একটা কি দিব, কি দেওয়া যায় বলো, তোমরাই বলো কি দেওয়া যায় এখানে। বাতি দিলাম, ফ্যান দিলাম, একটা কম্পিউটার দিলাম, পিসি দিলাম, এই 4টা জিনিস দিলাম। যদি আমি এখানে একটা সুইচের ব্যবস্থা করি, সুইচটা যদি এইটা তারেরটার সাথে লাগাই দিই, সবগুলা একসাথে জ্বলবে।
এখানে বাতিও জ্বলবে, ফ্যানও জ্বলবে, এটাও জ্বলবে। আমার এখন মনে করো শীত লাগতেছে, ফ্যান অফ করব, কোনো সুযোগ নাই। যদি ফ্যান অফ করতে চাই, এই সুইচটা যদি অফ করে দেই, বাতি, পিসি, ফ্যান সব অফ হয়ে যাবে, বিশাল ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। এই যে সার্কিট, এই সার্কিটটাকে বলে শ্রেণী। তারা শ্রেণীতে আছে, মানে একই শ্রেণীতে আছে। এই যে শ্রেণী, এই যে শ্রেণী মানে সমান্তর, মানে একই তারে যদি একাধিক তোমার একাধিক রোধ থাকে বা একাধিক রেজিস্ট্যান্স থাকে, এইটার নামই হলো শ্রেণী, শ্রেণী সংযোগ। এটার নাম কি? শ্রেণী সংযোগ, সংযোগ। এটার নামই হলো শ্রেণী সংযোগ। এটার নাম যদি শ্রেণী সংযোগ হয়, তাহলে দেখো পরবর্তীতে সমান্তরাল সংযোগটা হবে কি? এই শ্রেণী সংযোগের আমি তো বিষয়টা বুঝাই দিলাম। যদি এখানে একটা তোমার একটা সুইচ থাকে, সুইচ থাকবে একটাই, কারণ একটা তারের একটা সুইচ থাকে, একটা তারের তো 5টা সুইচ থাকে না। একটা তারের একটা সুইচ যদিও কোনো রকম অন করে দাও, বাতি জ্বলবে, ফ্যান জ্বলবে, তো 3টে জ্বলবে। এখন তোমার শীত লাগতেছে, শীতকালে যদি ফ্যান চলতে আছে, তোমার বিশাল ধরনের দুর্ঘটনায় পড়বা বা তুমি ঝামেলায় পড়বা। এটা না যাচ্ছে তোমার এটাকে বন্ধ করে, না যাচ্ছে অন্য কিছু করে। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমরা সামনে যাই। আচ্ছা টিভি দেওয়া, আচ্ছা টিভি দেওয়া, টিভি পিসি এক কথায় দুটোটাই একই ডিভাইস। এখন আমরা দেখি আচ্ছা এখন আমরা সমান্তরাল সংযোগটা দেখি। আর একটা কি করা যায়, এই সমস্যাটা সমাধান করার জন্য, এই শ্রেণীতে যে সমস্যাটা আছে সেটা সমাধান করব। কিভাবে সমাধান করব? এই আমার ব্যাটারি আছে এবং এখানে গিয়ে আমি তিনটে চারটা লাইন করলাম। তিনটা লাইন করলাম, ওকে, তিনটা লাইন করলাম, তাদেরকে নিলাম। এখানে সরি, এখানে কুণ্ডলী দেওয়া যাবে না, যাবে না। এখন দেখো, তাহলে এইটিকে R1 বলি, এটাকে R2 বলি, এটাকে R3 বলি। ঠিক আছে ব্যাপারটা? যদি কথাগুলো ঠিক থাকে, এটা সমান্তরাল সংযোগ। তাহলে তুমি তোমার কাছে একটা অপশন থাকবে, তুমি এখানে একটা সুইচ ব্যবহার করতে পারবা, এখানে একটা সুইচ ব্যবহার করতে পারবা, এখানে একটা সুইচ ব্যবহার করতে পারবা। সেম ভাবে এটাকে যদি তুমি বাতি, এখানে যদি একটা বাতি রাখো, এখানে যদি তুমি একটা ফ্যান রাখো, ফ্যান ব্যাড লেখি কেন বারবার বুঝলাম না, ফ্যান রাখো, এখানে যদি একটা টিভি রাখো, এখানে যদি একটা টিভি রাখো, তুমি আলাদা আলাদা সুইচের মাধ্যমে তাদেরকে কি করতে পারবা? তাদেরকে কন্ট্রোল করতে পারবা। এই যে আলাদা আলাদা সুইচের মাধ্যমে একাধিক লাইন তৈরি করা, এখান থেকে এই পর্যন্ত আসছে আই পরিমাণ বিদ্যুৎ নিয়ে। এখানে এই একটা আই 3 ভাগে ভাগ হবে, একটাই 3 ভাগে সমানভাবে ভাগ হবে এবং প্রত্যেকের ভিতর থেকে সে চলাচল করার চেষ্টা করবে। ঠিক আছে? এখন দেখো, তাহলে এই তারকে তুমি আলাদা একটা সুইচ ব্যবহার করতে পারতেছো, এখানে আলাদা একটা সুইচ ব্যবহার করতে পারতেছো, এখানে আলাদা একটা সুইচ ব্যবহার করতে পারতেছো। তাহলে তোমার যে আগের যে সমস্যাটা ছিল, এখন তোমার ইচ্ছে করলে তুমি একসাথে 3টে সুইচ ব্যবহার করতে, 3টে সুইচ অন করে দিতে পারো, আবার একসাথে একটা সুইচ ব্যবহার করতে পারো, সেটা তোমার ইচ্ছে, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে? এখন তোমার টিভি দেখতে ইচ্ছা করে না, তুমি ক্লাস করবা, এখন তুমি এটা বন্ধ করে রাখতে পারো। এখন তোমার শীতকাল, এখন তুমি এটা বন্ধ করে রাখতে পারো। এখন তোমার বাতি অবশ্যই অবভিয়াসলি প্রয়োজন, বাতি অন রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা এখন দেখো ভাইয়া, তাহলে এই বিষয়গুলো তো আমরা দেখলাম। এখন আমাদের এখান থেকে কি কি ধরনের সমস্যা আসবে সেগুলো আমি দেখি। হ্যাঁ ভাইয়া জানি, হ্যাঁ ধন্যবাদ। আলাদা করে দেন স্যার? হ্যাঁ অবশ্যই আলাদা করে দিছি। সিরিয়াল কারেন্ট এন্ড প্যারালাল কারেন্ট, হ্যাঁ সিরিয়াল কারেন্ট আর প্যারালাল কারেন্ট ইংলিশ না, বাংলা একই। আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া। আচ্ছা তোমাদের কমেন্ট কি? আচ্ছা আচ্ছা তোমরা করো। আচ্ছা তোমাদের একজনের একটা আনসার আসতে পারে, আমি যেটা আনসারটা বললাম না, তোমরা আনসার করে নিও, সমস্যা নাই। সঠিক ক্যালকুলেটরের মান বসালে সঠিক আনসার পাবা। এখন ভাইয়া তোমাকে আমি বলি যে আমরা এটা রিমুভ, আমরা এখান থেকে একটা কাজ করি। এই টোটাল এখানে একটা R1 এর একটা আলাদা একটা রোধের মান আছে, কারণ বাতিতে আলাদা একটা রোধের মান থাকবে। মনে করে এটা আমি দিলাম 10 ওহম দিলাম, এবং এখানে তোমার ফ্যান আছে না, এই ফ্যানটা দিয়ে দিলাম আমি হলো তোমার, মনে করো এখান থেকে দিলাম হলো 5 ওহম। রেজিস্ট্যান্স যত কম হবে এম্পিয়ার তত বেশি যাবে। এখন দেখি, তাহলে আমার এখানে R3 এর মান দিলাম আমি হলো, R3 এর মান দিলাম আমি কত দিব বলো? এখানে কত দেওয়া যায়? আচ্ছা আমি R3 এর মান দিলাম হলো, যেহেতু টিভি, এখানে আমি টিভি দিয়ে দিলাম আন্দাজে একটা 15 দিয়ে দিলাম, 15 ওহম দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা তোমাদের বোঝাতে পারলে যথেষ্ট।
এখন এই টোটাল রোধ কয়টা, এই যে রোধ আছে একটা দুটা তিনটা, তিনটে রোধের ভিতরে টোটাল মানে কতটুকু মানে বাধা দানকারী বল আছে, মানে রেজিস্ট্যান্স আছে, মানে এই তিনটে রোধকে আমি যোগ করতে চাই। যোগ করতে চাইলে সিম্পল হিসেব 1 বাই ইংলিশে ওই যে আমার কে যেন হাফসা বলছিল এটা সমান্তরাল, সমান্তরাল একটা কে যেন এই জায়গায় হ্যাঁ ওই বলছে যে প্যারারাল, প্যারারাল যেহেতু সমান্তরালের ইংলিশ নাম প্যারারাল, প্যারারালের এইখানে পি দিয়ে দিলাম, পি দিয়ে বুঝতে পারবে কি সমান্তরাল 1 বাই দিতে হবে কিন্তু উপরে 1 থাকবে, এবং এখানে 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3, তিনটে রেজিস্ট্রেশনকে এইভাবে যোগ করতে হবে। যোগ করার পর তোমরা সবাই জানো এখানে যদি আমি এটাকে আমি এখানে লিখতে চাই 1 বাই আর পি, এখন r1 এর মান এখানে আমি দিয়ে দিছি, মানগুলো সবই তুমি বসাই দাও 1 বাই 10 প্লাস 1 বাই এখানে r2 এর মান কত তোমাকে তো আমি বলে দিছি, r2 এর মান 5 ওহম, এখানে 5 আমি বসিয়ে দিলাম। এখানে রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া লাগবে, ওহম যদি আমি আলাদা আলাদা না দিই ব্র্যাকেট দিয়ে শেষে দেওয়া লাগবে। তারপর প্লাস 1 ভাগ r3 এর মান কত, r3 এর মান হলো 15, এখানে আমি 15 বসিয়ে দিলাম, এই টোটালটা দিয়ে এখানে ওহম প্রকাশ করলাম, মানে আমি রেজিস্ট্যান্স বা রোধ প্রকাশ করতেছি। ঠিক আছে ভাইয়া, এখন তোমাকে কি কাজ করতে হবে, আমি এটা মুছে ফেললাম, ভ্যানিশ করে দিলাম। ভ্যানিশ করার পরে দেখো এখানে 1 বাই আরপি, আরপি ইকুয়াল আমি কি পাচ্ছি দেখো এই তিনটা 10 15 10 5 15 এই তিনটে লসাগু করতে হবে প্রথমে, 10 5 15 এই তিনটার যদি লসাগু করি আমার কি আনসার আসবে, প্রথমে আমি 5 দিয়ে দেই, 5 দিয়ে দিলে এখানে 2 আসে, এখানে 1 আসে, এখানে 3 আসে, তাহলে আর আলাদা কোনো সংখ্যা নাই, এগুলো সব মৌলিক সংখ্যা, আচ্ছা 1 বাদ সবগুলো যায় মৌলিক সংখ্যা, তাহলে 5 দুগুণে 10 3 5 15, তার মানে এইতে লসাগু আসলো কত 15, এই 15টা আমি নিচে নেব। ঠিক আছে, তাহলে আমি এখানে তিনটার মধ্যে লসাগু পাইলাম 15, অতএব আমি এখানে লিখবো নিচে লিখবো 15। আমরা জানি এটা হলো কি বড়লফ, মানে টোটাল তিনটার এই তিনটা এটা কি হর, এইটা একটা হর, এটা একটা হর, এটা একটা হর আছে, আমরা জানি টোটাল তিনটে হরকে যখন ই করি লসাগু করি একটা বড় হর পাই। এই বড় হরকে সবসময় কি করি আমরা, এই বড় হরকে ছোট হর দ্বারা ভাগ করি, বড় হরকে এইখানে r1 এর 10 দ্বারা ভাগ করবো, আমি আনসার পাবো কত, এখানে পাবো হলো 2/3, 2 3 5 দুগুণ 10 এত, তাহলে 2 3, তাহলে এখন দেখো তাহলে তাহলে 10 ও সরি এখানটা ভুল করলাম নাকি, 2 1 3 3 দুগুণে 6 5 30, সরি 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 এখানে মারাত্মক ধরনের ভুল করছি, মারাত্মক ধরনের ভুল করছি রে, এখানে 30 আসবে আনসার, এখানে আনসার আসবে কত 30, লসাগু আসবে 30, 10 5 15 লসাগু 30, তাহলে 30 আসলে এখানে আমার আনসার টোটাল আসবে কত, এখানে আমার এটাকে রিমুভ করে দিয়ে 30 লিখতে হবে। আমি লিখে দিলাম 30, আমি জানি এটা প্রত্যেকবার কি করতে হয়, বড় হর এইটা বড় হরকে লিখলাম 30 ভাগ ছোট হর কত এই 10 দিয়ে কাটলে কত হয় 3 হয়, তাহলে 3 এইটা কি করতে হয় আবার লবের সাথে গুণ করতে হয়, 3 1 3, তাহলে এখানে আমি লিখবো কি 3 প্লাস চিহ্ন ছিল এই জন্য এই প্লাসটা এখানে দিলাম, তারপরে এটা দিয়ে এটাকে ভাগ করে তারপর আনসারটা বসাবো 5 36, এখানে 6 আসবে প্লাস এখানে আসবে 2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি আচ্ছা তারপরে নেক্সট হবে কি 1 বাই আরপি, আরপি হোল ইকুয়াল আমি কি পাইছি 30 ভাগ পাইছি কত, তাহলে 8 8 আর 3 11 11 ভাগ 30 পাইছি। আমি তো চাইছি আরপি 1 বাই আরপি আমার দরকার নাই, সুতরাং এটাকে উল্টাইয়া দেবো, এটাকে কি করে উল্টাইয়া দেবো, উল্টাইয়া দিলে হবে কি আরপি ভাগ 1, আর এটাকে উল্টাই দিতে হবে, উল্টাই দেওয়া হবে কত 30 ভাগ 11, আরপি নিচে 1 আছে, এই 1 কে আমার লেখা লাগে, সব সংখ্যার নিচেই 1 আছে, সুতরাং এটা ভ্যানিশ, যা মুছে দিলাম। তাহলে আমার এইটারও কি টোটাল সমষ্টি, ওই যে তিনটা আলাদা আলাদা রোধ দিছিলাম, ওই তিনটা আলাদা রোধের সমষ্টি যখন সমান্তরাল হবে বা প্যারালাল হবে তখন আমরা এইভাবে আমার সমষ্টি টোটাল রোধ তুল্য রোধ, এটাকে বলে কি তুল্য রোধ, এটাকে বলা হয় তুল্য রোধ। আমরা তুল্য রোধটা নির্ণয় করলাম বা টোটাল সমষ্টি নির্ণয় করলাম তিনটার যোগফল,
বুঝাতে সক্ষম আমি? তোমরা কমেন্ট, তোমাদের কমেন্টে আমি দেখতে চাই যে তোমরা কয়জন বুঝতে পারলা। আচ্ছা, ওমা আনসার করে দিছে, বাপরে বাপ। আচ্ছা আচ্ছা, 11/30 আনসার করলে তো হবে না, 30/11 আনসার করতে পারে। হ্যাঁ, তো মেহেদি আলম আনসার করে দিছে। ওমা 30/11 আনসার করে দিছে। হ্যাঁ শোন, ধন্যবাদ ধন্যবাদ। রাইসা তুমি 30/11 দিও, কারণ পরবর্তী লাইনে আর 1 চাচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা 11/30 হক বললো না কেন? 11/30 যাই হোক, স্যার ভুল হচ্ছে। ও এটা 30 লিখছিলাম, ওই জন্য ভুল হচ্ছে, 30 হবে। আচ্ছা আমি দেখে দিচ্ছি, আমি খেয়াল করি না তোমাদের কমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আমি জানি তোমরা এগুলো পারো। তারপর আমি বলতেছি যে তোমাদের এগুলো আবার আমার কাছ থেকে আমি আমার মতো করে আমি শিখিয়ে নিলাম, যাতে পরবর্তীতে যখন আমরা আরো ভালো ভালো রেজিস্ট্যান্স রোড নিয়ে কথা বলবো, তখন এইসব কথা কিন্তু বলবো না। ছোট ছোট কথা আমি বলতেছি এখন। তখন যখন আরো ভালো ভালো রেজিস্ট্যান্স রোড সম্পর্ক, আরো ভালো জটিল ম্যাথ নিয়ে আলোচনা করবো, তখন এই ছোট কথাগুলোকে কিন্তু আমি শর্ট করবো। তখন যে বলবো যে ভাইয়া বুঝি না, তখন এই কথাগুলো বারবার বলাবা না। ক্লাস এখন করো, এই জন্যই বলতেছি। এখন দেখো, আমি একটা শ্রেণীর একটা বিষয় নেই, কারণ আমরা ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল এভাবেই গড়ে তোলে মহাদেশ ও মহাসাগর। তাহলে আগে বেসিক থাকলে মহাদেশ মহাসাগর সবকিছু করা যাবে। আগে বেসিকটা আমি আত্মস্থ করি, তারপরে আমি দেখা যাবে। এটাকে শ্রেণী বলছিলাম না, শ্রেণী সংযোগ। শ্রেণী কি? সিরিজের প্রথম বর্ণটা নিলাম এস। তাহলে এটাকে আর1 এর মান দিলাম আমি 10, আগের মতোই। আর2 এর মান দিলাম 5, আর3 এর মান দিলাম আগের মতোই দিলাম, আর3 এর মান দিলাম 15। তোমরা আমাকে আনসার বলো, আমি এটার আনসার বললে লজ্জিত হবা তোমরা। আচ্ছা, এখানে বিভব দিলাম 320 ভোল্ট। আচ্ছা, এখন এটা কি তোমাদের তুল্যরোধ বা তুল্যরোধের কথা যদি তোমাদেরকে বের করতে বলি, বা টোটাল 3টে রোধের যোগফল যদি বের করতে বলি, তোমরা সহজে অনেকে বলবা যে ভাইয়া একেবারে পানির মতো সহজ। এখানে যেহেতু একটা তারের ভিতরে 3টে রোধ আছে, ঝামেলা করা দরকার নাই। এই জায়গায় আর এস লিখবো, কারণ এটা সিরিজ এই জন্য এস দিয়ে বুঝাইতে এবার সিরিজের এটা যোগ করছি আমি। স্যারকে তো বুঝাইতে যে স্যার আমি এটা রেজিস্ট্যান্স অফ সিরিজ, মানে সিরিজেরটা যোগ করতেছি। R1 প্লাস R2 প্লাস R3 ডান। তাহলে আনসার কত হয় না? 15 30 ওহম আনসার। এইটাই তুল্যরোধ। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে এটা বোঝাতে সক্ষম হই, এখান থেকে অনেক অনেক ম্যাথ করতে পারবো। এখন দেখি আমি তোমাদেরকে আরো 2-3টা সূত্র এখান থেকে দেখাই দিই ভাইয়া। আচ্ছা, আমি এখন কিছু সূত্র দেখাবো, ওই সূত্রগুলো তোমাদের মাথার ভিতর সেভ করবা, প্লাস এগুলো নোট করবা। এগুলো আমি যে কত ব্যবহার করবো তোমরা নিজেরা দেখতে পারবা যখন আমরা ম্যাথমেটিক্সের জটিল জটিল টার্মস গুলো নিয়ে আলোচনা করবো অ্যাডভান্স ক্লাসে। তখন তোমরা এগুলো দেখতে পারবা যে আসলে ভাইয়া এগুলো বলছিলি, এখন এগুলো প্রত্যেকটা কাজে লাগতেছে। এগুলো পারলে এগুলো পানির থেকেও সহজ। এখন দেখি আমরা আরো কিছু সূত্র নিয়ে আলোচনা করি। আমরা আগে থেকে আলোচনা করছিলাম I=Q/T, এই কথা আমি তোমাদেরকে বলছিলাম। এখান থেকে আমি কি নিতে পারি না? এখান থেকে কি আমি বলতে পারি না Q=IT? এই কথা আমি কি বলার রাইটস রাখি না? অবশ্যই রাইটস রাখি। যদি আমার এই কথা বলার রাইটস থাকে, তাহলে আমি আর একটু কথা তোমাদেরকে বলি। আচ্ছা, আর একটু কথা তোমরা জানো কি I=V/R, এই কথা তোমরা জানো। মানে বিভব পার্থক্য আর বিভব পার্থক্য ভাই রোধ, এর মান হলো কি I। এখন দেখি, এখন আমরা এটা দেখি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি V = এখানে V রাখলাম, আর কে এই বেশি পাঠিয়ে দিলে হবে কি V = I/R। ঠিক আছে, এই কথাটা আমরা বলতে পারি, জাস্ট কনভার্ট করলাম। এখন দেখো আর কথা অনেক কথা বলতে পারি, সেই কথাগুলো পরে বলতেছি। আচ্ছা, এখান থেকে কিউটি এখানে বসায়, আই এর বলে পরিবর্তে কিউটি বসাই দিতে পারি, মানের অনুযায়ী পরিবর্তন আসবে। আমি এতটুকু রাখলাম, পরবর্তীতে আরো কনভার্ট করতেছি। এখন দেখো, যেহেতু একটা বিদ্যুৎ চলাচল করে, এখানে ক্ষমতা উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন হয় বা পাওয়ার উৎপন্ন হয়। এখন দেখি কি পরিমাণ কাজ করে। ডাব্লিউ মানে কি কাজ। ডাব্লিউ ইকুয়াল টু আমি বলতে পারবো কি ডাব্লিউ ইকুয়াল টু VQ। ডাব্লিউ ইকুয়াল টু কি V রোধ, আর কিউ কি আবার। এখন আমি কিউ ইকুয়াল টু এখানে কি লিখে রাখছিলাম, তোমরা আমাকে বলো। কিউ ইকুয়াল টু এখানে লিখছিলাম IT, তোমরা আমাকে এইটা। আর V ইকুয়াল টু আমি লিখছিলাম কি IR।
তাহলে আমি এই দুটো এই জায়গায় ভি এর পরিবর্তে এই জায়গায় কিউ এর পরিবর্তে লিখবো আই টি, এখানে লিখলাম আই টি ইনটু এই ইনটু আছে না ইনটু, তারপর এই জায়গায় ভি এর পরিবর্তে আমি লিখবো এইটা আই আর। এখন দেখো ভাইয়া এখানে গুণাকার আছে সবগুলো রাশি, আই আছে দুইটা, তাহলে আমি লিখতে পারবো কি আই স্কয়ার আর টি, আই স্কয়ার আর টি। এ কথা আমি বলতে পারবো। যদি বলতে পারি তাহলে এখান থেকে আরো অনেক সূত্র নেওয়া যায়। তবে আমি আগে থেকেই তো বলছি আই ইকুয়াল টু কি ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। এখন আই স্কয়ার আছে না, এখানে যদি আই স্কয়ারের মানটা আবার বসাই দেই, মানে এগুলো আমার সূত্রে যখন ম্যাথে যে ধরনের সূত্র হবে সেই ধরনের ব্যবহার করব। জাস্ট তোমাদেরকে কনভার্ট দেখাচ্ছি, ম্যাথে এই এলিমেন্টস থাকলে এগুলোর সূত্র ব্যবহার করবা, এই এলিমেন্টস থাকলে এগুলো ব্যবহার করবা, শেষমেশ পাবা শুধু ক্ষমতাই, শেষমেশ পাবা কি শুধুমাত্র এখানে কাজ পাবা, কাজ মানে কি পরিমাণ কাজ আছে সেটাই পাবা। এখন আই স্কয়ার মানে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আরটা শুধু এখানে আমি বসাই দেবো আই এর পরিবর্তে, আই এর পরিবর্তে লাগলাম ভি বাই আর, আর আই এর উপরে স্কয়ার যেহেতু ছিল এখানে দিলাম স্কয়ার, এখানে দিলাম আর, এখানে দিলাম টি। কেউ আমাকে নিষেধ করার অধিকার রাখে না। এখন এই স্কয়ারটা যদি সবার মাঝে বন্টন করে দেই তাহলে ঘটনাটা এরকমই ঘটবে, ভি স্কয়ার বাই আর স্কয়ার ইনটু আর টি। এই আর এখানে আছে দুইটার, এখানে আছে একটার, এই আর কে যদি আমি এখান থেকে কেটে দেই, এই আর কে যদি এখান থেকে কেটে দেই এখানে এই থেকে একটা থাকবে, তাই না? তাহলে আমার সর্বসাফল্যে থাকলো কি বি স্কয়ার আর ইনটু টি। তাহলে এটাও আমি লিখতে পারি, তাই না? এখানে বোর হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি ভি স্কয়ার আর টি, এটাও তো লিখতে পারি, তাই না? ভি স্কয়ার আর টি। এই সূত্রগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন দেখো আমরা জানি ক্ষমতা, আমরা তো ওই যে পঞ্চম অধ্যায় তোমাদেরকে পড়াইছি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এগুলো তোমাদের প্রয়োজন। যখন তোমাদেরকে মিটার থেকে অতিরিক্ত বিল কাইটা নেবে তখন তো তোমরা বুঝতে পারবে না যে আসলে যে বিদ্যুৎ অফিস থেকে তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের কাছ থেকে সঠিক বিদ্যুৎ চার্জ নিচ্ছে না বেশি নিচ্ছে, সেটা তো তোমাদেরকে জানা দরকার। কারণ তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা হয়তো ভবিষ্যতে তোমরা ইলেকট্রিশিয়ান হবা, তারপর অনেক ইঞ্জিনিয়ার হবা, তারপর ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তার তো তোমাদেরকে এগুলো জানা দরকার। তাই এখন তোমাদেরকে এগুলো জানাই দেই। এখন দেখো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এটা তোমাদের আগে থেকে জানা। এখান থেকে কোন সূত্রটা ব্যবহার করবা, ডাব্লিউ ইকুয়াল টু অনেক কিছু ব্যবহার করা যায়, অনেক কিছু ব্যবহার করতে পারবা, কোন সমস্যা নাই। আমি মাত্র একটা ব্যবহার করে দেখাইলাম। আচ্ছা আমি এটা তো এই জায়গায় রাখলাম, এটা রাখার পরে এখন আমি একটু নিচ থেকে পরিষ্কার করে নেই। আচ্ছা তোমাদের কমেন্ট আমি পড়বো, এখন কমেন্ট করে লাভ নাই, আমি একটু পরে কমেন্ট পড়তেছি, তখন কমেন্ট করো। এবং কোন বিষয়টা বোঝো না সেই বিষয়টা সহ কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে এটা পাইলাম কি ডাব্লিউ, মানে কনভার্ট করে অনেকগুলো কনভার্ট ফর্ম নিতে পারি, তারপর নিতে পারি। এখন দেখো পি মানে ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি, ঠিক আছে? ডাব্লিউ বাই টি, ডাব্লিউর মান তো এইটা পাইছি, আমি এটা এখানে বসাই দিই, অন্যগুলো বসাইতে পারতাম, আমি আমার সাথে এখানে এটা বসালাম বি স্কয়ার বাই আর টি ভাগ নিচে কি নিচে আছে টি। এইটি কাটলে কি আমাকে কেউ নিষেধ করবে? কেউ নিষেধ করার নাই তো, কারণ আমার রাইটসে আমি এ কাটছি বি স্কয়ার বাই আর। তাহলে এখানে পি ইকুয়াল টু পেলাম কি বি স্কয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এখান থেকে যদি আমি এখান থেকে তোমার কোনটা লাগবে পি যদি বের করতে চাই তাহলে এইটা, যদি এখানে ভি বের করতে বলে আর বের করতে বলে, আর বের করতে বলে কি তুমি কোনটা বের করবা? তাহলে আর বের করতে বলে এখানে তুমি কি করবা? আচ্ছা এক কাজ করো, এখান থেকে একটা কাজ করা যায়, এখান থেকে লেখা যায় না ভি স্কয়ার কে মানে ভি স্কয়ার মানে দুইটা ভি গুণাকার আছে, তাহলে ভি ইনটু ভি বাই আর, এই কথা কি বলা যায় না? বলা যায়। আমরা জানি আই ইকুয়াল টু কি আই ইকুয়াল টু ভি বাই আর, এই কথা আমরা জানি, আমাদের জানা আছে। এখন এই এতটুকুর পরিবর্তে আই লিখলে কি কেউ আমাদের মারবে? মারবে না। অর্থাৎ ভি আই এটা লিখতে পারি পি ইকুয়াল টু ভি আই পাইয়ে গেলাম।
মানে এখান থেকে তুমি অনেকগুলো ফরম্যাট ব্যবহার করতে পারো, মানে তোমার ম্যাথে যেভাবে চাইবে তুমি সেইভাবে কনভার্ট করে নিয়ে ব্যবহার করবা। এগুলো আমি দেখাচ্ছি কনভার্ট মানে শুধুমাত্র একটা সূত্র মুখস্থ করে তুমি কখনোই তুমি পারবা না যে কমপ্লিটলি তোমার ম্যাথের আনসার করতে। তোমাকে আগে দেখতে হবে তোমার ম্যাথের ভিতর কি কি এলিমেন্টস দেওয়া আছে এবং কি কি এলিমেন্টস চাওয়া হয়েছে। তোমার কাছে যেটা চাওয়া হইবে সেই অনুযায়ী তুমি এইভাবে কনভার্ট কইরা তুমি সেই জায়গায় যাইয়া তোমার যে কয়টা উপাদান দেওয়া আছে বাকিটা তুমি বের করে দিতে পারবা। আচ্ছা, তাহলে এখান থেকে আমি সর্বসাফল্যে পাইলাম P equal to VI, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে সূত্রগুলো ফরম্যাট দেখাই দিলাম। তবে আরেকটা জিনিস আমি দেখাবো, তার আগে তোমাদের একটু কমেন্ট করে দেখি যে তোমরা কে কি বুঝলা আর কে কি বুঝলা না। আচ্ছা, আপনি কি ক্লাস করতে আসছেন নাকি? আরে সবাইকে ক্লাস করতে আসে নাকি? এটা তো ভুল কথা। আপনি কি নিউ না ওল্ড 10? আচ্ছা, কার কি কথা বলতেছো? হ্যাঁ আমি জানি মনির, W/T। আচ্ছা, এটা কে? আপনি এত বোঝেন কেন? হ্যাঁ, ফালতু একটা পাইছি। যাই হোক, আচ্ছা, যারা ফালতু কমেন্ট করবে তাদের কমেন্টের কোনো আনসার তোমাদের দেওয়ার দরকার নাই, তোমরা ক্লাস করো। বাকি যা ইচ্ছা তাই বলো, ওগুলো নিয়ে বিষয় না। কারণ ধানের ভিতরে কিছু চিঠা থাকবে, ওগুলো ইগনোর করাই ভালো। কারণ কিছু ময়লা আছে, ওগুলোকে ফেলে দেওয়াই ভালো। ওগুলো নিয়ে তোমরা ডিসকাস করা বা ময়লা নিয়ে নাড়াচাড়া করা ভালো না। কারণ কিছু ময়লা সবসময় থাকবে, ওই ময়লাগুলো ময়লার জায়গায় থাকাই ভালো। ওগুলো নিয়ে হাত তো লাগাবো না, ওগুলো নাড়া বা চাড়াবাও না। সুতরাং কিছু বাজে কমেন্ট তো থাকবি বা কিছু ফাউল পোলাপান থাকবে, এটা ন্যাচারালি ভাবি। আল্লাহ তাআলা তো সবারই একই কনসেপ্ট দেয় না বা একই মেধা দেয় না, বা সবাইকে তো একই বিহেভিয়ার করার ক্ষমতাও নাই। কারণ সবার ফ্যামিলি তো এক না, সবার ফ্যামিলি অনুযায়ী তার ব্যবহার আসবে। এখান থেকে তোমরা এগুলো নিয়ে ময়লা নিয়ে নাড়াচাড়া করবে না। ময়লা যেগুলো আছে ময়লার জায়গায় থাকবে, কারণ ওর ফ্যামিলিটা ওইরকম, ওটা একটু পরিচয় দিয়ে গেছে, এই আর কি, জাস্ট এনাফ। হ্যাঁ, ধৈর্য আছে তো, এই জন্যই তো বলতেছি যে ধৈর্যটা এই পর্যন্ত, যে তোমাদেরকে বেসিক গুলো আমি কেন করাচ্ছি। কারণ এই বেসিক গুলো যখন অ্যাডভান্স অঙ্ক করাবো, যখন আরো নিজে নিজে তোমাদেরকে আরো বড় বড় ম্যাথ, ক্রিটিক্যাল ম্যাথ কিভাবে আসতে পারে, তোমাদেরকে অ্যাডভান্স আমি অবশ্যই রাখবো। কারণ আমি কোশ্চেন যতটুকু করবে তার বাহিনী নিয়ে তোমাদেরকে ম্যাথ করাই দেবো, যাতে তোমাদের কোশ্চেন কখনোই কইলে তোমাদেরকে বাজাইতে না পারে, তোমরা যেন তার আগে থাকো। আচ্ছা, আমরা চেষ্টা করবো, তোমরা যদি আমাদের সাথে থাকো আমরা সফল হবো, এটা আমরা আশাবাদী হতে পারি। স্যার আপনি তো আচ্ছা, এটা কি বলছে যে তানহা, তোমার কমেন্ট আমি 3-4টা দেখছি এবং 3-4টা কমেন্টের আনসার আমি দিছি, কিন্তু আমি নাম উল্লেখ করি নাই। দেখো, আসলে কমেন্টের নামটা উল্লেখ করা মেইন বিষয় না, তোমরা পড়াশোনা করো। আমরা যদি কমেন্টই পড়তে থাকি তাহলে তোমাদের সাথে যখন ডিসকাস করব, তখন তোমরা মিটিয়ে এসে যখন তোমাদের সাথে ক্লাস নিব, তখন তোমরা তোমাদের সমস্যাগুলো বইলো, তখন তোমাদেরকে যখন তোমাদের সমস্যাগুলো বলবো, তখন তোমাদের সমস্যা ডিরেক্টলি তোমরা বলতে পারবা, সমস্যা নাই। তখন তোমরা ক্লাসে ভালো কমফোর্টেবল ফিল করতে পারবা, সমস্যা নাই। ঠিক। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আশা করি তোমাদেরকে এতটুকু বুঝাইতে পারছি। এখন চল আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা কি ভাইয়া? দেখো, এগুলো আমি এখন রিমুভ করে দিই, আমার যেগুলো প্রয়োজন হবে আমি সেগুলাই ব্যবহার করব, বাকিগুলো আমার ব্যবহার করার কোনো নিড নাই। চলতরিৎ সম্পর্কে এই সূত্রগুলো ছিল। কখনো সূত্র মুখস্থ করবে না ভাইয়া, কখনোই সূত্র মুখস্থ করবে না। তুমি মাত্র কয়েকটা ফরম্যাট দেখবা এবং আমরা সূত্র তো প্রতিবেদন করে বাস্তবতা থেকে দেখাই দিলাম সূত্র কিভাবে আসছে। আমরা তো তোমাদেরকে দেখাই দিলাম যে সূত্র ভাইয়া এইভাবে আসছে, এইভাবে কনভার্ট করে আমরা এইভাবে বের করছি। এগুলো মুখস্থ করার দরকার নাই, তোমাদের মাথায় আসলে থাকলে বিষয়টা হলো, মূল কনসেপ্টটা থাকলে বাকিগুলো এমনি আইসা পড়বে। এখন দেখো, তোমাদেরকে যদি বলি ক্ষমতা, বা তোমাকে ওটা কি বলবো, আচ্ছা, কাজ মানে ডাব্লিউ এর একক কি? ডাব্লিউ এর একক হলো জুল। তাহলে এখানে কিলো, আমরা যখন ম্যাথ করব, ম্যাথের সময় কিলোওয়াট ঘন্টা হিসেবে আমরা এটাকে করব, কিলোওয়াট ঘন্টা হিসেবে আমরা এটাকে করব। তো ঠিক আছে, সলিউশন করলে এরকম আনসারটা আসে। এখানে আমার আনসার আসবে, উপরে আসবে 1000 ইন্টু কিলোওয়াট, ঘন্টা 3600, তাহলে আমার 3600 হ্যাঁ, আমার এইটা 3600 তাহলে 1000 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমাদের আনসার আসে কত? 3.6 ইন্টু, এটাকে আমি সিম্পলি এইভাবে দিতে পারি, 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু এত।
দেখো তাহলে আমি একটাকে লিখতে পারি 36 এর পর 2টে শূন্য আছে আর 3টে শূন্য আছে 1 2 3 4 5 তাহলে 2টা 3টা 5টা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা জুল হবে এখন ডান। এখন দেখো আমি এখান থেকে এখানে যদি একটা দশমিক দেই এই মানের কি কোনো পরিবর্তন হবে? এখানে একটা দশমিক দিলে কি এখানে আছে কত 3,60,000 2 4 5 36 লাখ আছে। আচ্ছা 36 লাখের পরে যদি এই জায়গায় যদি একটা দশমিক দেই তাহলে এই মানের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। এই দশমিকটিকে যদি ঘুরে এই জায়গায় আনি সমস্যা হয়ে যাবে, মান কমে যাবে। দশমিকটাকে যদি এই জায়গায় আনি সমস্যা হয়ে যাবে, এই জায়গায় আনলে সমস্যা হয়ে যাবে, এই জায়গায় আনলে সমস্যা হয়ে যাবে, এই জায়গায় পর্যন্ত আনবো। এখন দেখো আমরা কি পাপ করছি, 3 পরে এই দশমিকটা ছিল কতটা ঘর পরে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর পরে ছিল দশমিক। 3 পরে দশমিক আইনা দিলাম, 3 পরে দশমিক আনলাম এবং এখানে 6 লিখলাম। এই শূন্যগুলো এখন লেখার কোনো মানেই নাই। এবং যেই পাপটা করছি এই জন্য এখানে গুণাকার দিয়া এখানে 10 উপরে সেই পাওয়ারটা দিতে হবে 6। ওকে, কথা বোঝা গেছে? 6 জুল। ওকে, এটাই তো। হ্যাঁ, এটাই হলো বৈজ্ঞানিক আকৃতির ফরম্যাট, এটা হলো জেনারেল ফরম্যাট, এটা হলো বৈজ্ঞানিক ফরম্যাট। আর কিছু না, এগুলো ম্যাথমেটিশিয়ানরা তোমাদেরকে অনেক বলছে, তোমরা আশা করি এগুলা বুঝতে পারছো। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বলো তোমাদেরকে কার কি কমেন্ট আছে, কার কি বিষয় জানতে ইচ্ছুক তোমরা সেগুলোকে আমাদের কাছে এখন জানাই দাও যে ভাইয়া আমি এই বিষয়টা জানতে চাই এবং ভাইয়া আমাদেরকে এই টপিকসটা নিয়ে একটু কথা বলেন, আমি এই টপিকস নিয়ে একটু আনক্লিয়ার আছি। তাহলে বলো, আমি বেসিক গুলো আবার একটু স্টপ করতেছি। জানো ভাইয়া, তোমরা সবাই জানো এখন পর্যন্ত আমি যে কটা টপিকস আলোচনা করছি তোমরা সবাই বুঝতে পারছো কি বুঝতে পারো না সেই বিষয়টা আমাকে বলবা। হ্যাঁ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে অবশ্যই ভালো। আমরা চাচ্ছি তোমাদেরকে বোঝানোর, তার পরবর্তীতে আমরা তোমাদেরকে আজকেই আমাদের বেসিক ক্লাসগুলো শর্ট সিলেবাসে যা ছিল 11টা অধ্যায়, তোমাদেরকে 11টা অধ্যায় মানে সূত্র কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সূত্রের কখন ব্যবহার হবে, কিরকম, কোন সূত্র কখন ব্যবহার করব, কোন সূত্র দ্বারা কি বোঝানো হয়, এগুলো আমি আশা করি বুঝছি। কিন্তু একটা ম্যাথও আজ পর্যন্ত করাই নাই, কিন্তু ম্যাথ করাই নাই, সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। সূত্রগুলো এভাবে এমনভাবে আলোচনা করছি যে সূত্রগুলোর সাথে সাথে 2-1টা ম্যাথ করছি, হয়তো বা 2-4টা ম্যাথ করছি যেগুলো করা একান্ত প্রয়োজন। তোমরা অনেক সময় বলছো যে ভাই ম্যাথ করান, কিন্তু ম্যাথ আমি করাই নাই। কিন্তু এখন তোমাদেরকে যে পরবর্তীতে যখন ক্লাসগুলো নেব, আমি আগে বলে দিই, পরবর্তী ক্লাসে তোমরা যারা লিস্টে থাকবা তারা যদি আমাদের সাথে চাও, স্যার অতুল্য রোধ বলতে কি কিছু আছে? তুল্য রোধ আর অতুল্য রোধ, অতুল্য রোধ বলতে কি? অতুল্য রোধ বলতে আমার জানা মতে কিছুই নাই ভাইয়া, এটা আমার আজ পর্যন্ত আমার স্টাডিতে আমার সামনে আসে না। অতুল্য রোধ সম্পর্কে আমার জানা নাই, আমার মনে হয় না যে অতুল্য রোধ বলতে কিছু আছে, তবে যদি থেকেও থাকে সেটা আমার জানা নাই, কারণ আমার স্টাডিতে আমি এখন পর্যন্ত এই শব্দটা প্রথমেই দেখছি যে অতুল্য রোধ। স্যার আজকে ফার্স্ট ক্লাস করছি, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো লাগবে। এবং যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা যারা আসো আমাদের অ্যাডভান্স ক্লাস করতে যদি চাও। এবং আমি আরেকটা কথা তোমাদেরকে বলে নাকি, এবং কথাটা তোমরা মাথায় রাখো ভাইয়া, আমি কিন্তু 8 তারিখে ফিজিক্সে তোমাদের ক্লাসে যত বেসিক ক্লাসগুলো আছে 2 দিন সময় দিচ্ছি, এবং 8 তারিখে আমি তোমাদের বেসিক ক্লাসের উপরে একটা এক্সাম নিব। এক্সামের দ্বারা আমরা কিন্তু তোমাদেরকে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে এবং যারা বেসিক লেভেলের স্টুডেন্ট আছে তাদেরকে আলাদা করব, এবং যারা ক্লাস করবো না তাদেরকে অবশ্যই গ্রুপ থেকে বাইর করে দেবো। দরকার নেই, ময়লা আবর্জনা না থাকাই ভালো। আচ্ছা, হ্যাঁ, তোমার নাম তো সাব্বির। আমার নাম মনে আছে স্যার? অবশ্যই মনে আছে, এতটুকু মনে তো থাকার কথা। বয়স তো বেশি হয় না, মনে থাকবে না কেন? সাব্বির না? হ্যাঁ, আমি রাইট বলছি, সাব্বির। স্যার এক্সাম কি এমসিকিউ নাকি সিকিউ? এক্সাম হবে এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন। নাই? হ্যাঁ, মনে আছে আমার। আচ্ছা, তানহা কি বলছে? স্যার আমি তো মাত্র 1-2টা ক্লাস করছি আর একটু করিনি, বিকজ আমি নিউ অ্যাড হয়েছি। আচ্ছা, সমস্যা নাই, যারা নিউ অ্যাড হয়েছে তাদেরকে অভিনন্দন। তোমরা দেখো, তোমাদের নিউ যারা অ্যাড হইতেছো আমরা
যদি শুধুমাত্র এই তাদেরকে নিয়ে যদি তারা যদি ক্লাস একটা একটা বলো, আমি যদি তাদেরকে একই জিনিস বলি, তাহলে যারা পুরাতন আছে, যারা 22 ব্যাচ, তাদের বিশাল ধরনের ক্ষতি হয়ে যাবে, তাদের সামনে এক্সাম। তাদের যারা একই জিনিস জানা জিনিস বারবার বললেও আমার ভালো লাগে না, আর তোমাদের ভালো লাগে। এই জন্য বেসিক ক্লাসগুলো আমি আগে নিলে না, বেসিক ক্লাসগুলো তোমরা করো। নিউজার আছে, বেসিক ক্লাসগুলো অ্যাপে দেওয়া আছে, অ্যাপ থেকে বেসিক ক্লাসটা কমপ্লিট করো। কমপ্লিট করার পরে আমাদের অ্যাডভান্স ক্লাসে জয়েন হও। আমরা অ্যাডভান্স ক্লাসগুলো তোমাদের মিটের মাধ্যমে নেব। মিটের মাধ্যমে আমাদের তোমাদের সব সমস্যা তোমাদের সরাসরি তোমরা কোশ্চেন একটা নিয়ে বসবা, যে যত কোশ্চেন পারো। আমি শুধু চ্যাপ্টার বলবো, তোমরা কোশ্চেন রেডি করবা, আনসার করবো আমি। মানে তোমাদের যত জটিল জটিল সমস্যা আছে তোমরা নিয়ে বসে থাকবা এবং আমাকে একটা একটা দেখাবা, এবং আমি ওইটা অনুযায়ী কোশ্চেন সলভ করবো, আর তোমরা শুধু কোশ্চেন করবা আর আমি সলভ করবো, এটাই আমার কাজ, ঠিক আছে? ওই আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ফুল বই এক্সাম হবে? ভাইয়া আমি যে কটা চ্যাপ্টার পড়াইছি ওই কটা চ্যাপ্টার বাইরে আমি একটা কথাও, এবং আমার লেকচারের বাইরে আমি একটা কথাও আমি কোশ্চেনে নিব না, কারণ আমি আশা করি তোমাদেরকে যা পড়াই না আমি সেটা আমি তোমাদের কোশ্চেন করার রাইটস রাখি না। আমি খুব সহজ কোশ্চেন করব। স্যার পুরো বই এর উপর এক্সাম নেবেন? না ভাইয়া, আমি যতটুকু পড়াইছি ততটুকু। পুরো বই বলতে শর্ট সিলেবাস টোটালটা আমি এক্সাম নেব। 2 3 1 2 3 4 5 7 8 11। আমি আবার বলতেছি, শর্ট সিলেবাসে আছে 1 2 3 4 5 7 8 11 অধ্যায়গুলোর নাম বলে দিলাম। 8 তারিখে তোমরা হয়তো 8টা থেকে এক্সাম পাবা, সমস্যা নাই। তোমরা সবাই এক্সামে অ্যাটেন্ড করবা, আমি এতটুকু আশাবাদী। ভাইয়া আমি তো নিউ জয়েন হয়েছি, জানি না তো। নিউ জয়েন হওয়ার সমস্যা নাই তোমাদের জন্য। যারা নিউ আছো তাদেরকে জন্য পরবর্তীতে আমরা আবার বেসিক ক্লাস যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের জন্য আলাদাভাবে পরবর্তীতে বেসিক ক্লাস নিব। কিন্তু তার আগে তোমাদেরকে আগে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আমার কিছু স্টুডেন্ট লাগবে যারা আমার কথা শুনবে এবং আমার হোমওয়ার্কগুলো করবে, তাদেরকে আমরা পড়াবো। ফাও অ্যাডভান্স আমরা এত কষ্ট করতে যাবো না। একটা ক্লাস যদি আমরা আয়োজন করতে যাই, অনেক কষ্ট এখানে ব্যাপার স্যাপার আছে। শুধু শুধু ক্লাসগুলো করাবো আর তোমরা ক্লাস করবা না, এটা আমরা চাই না। এক্সাম দিব। আচ্ছা, তোমাদের অ্যাপ আছে OAPNS অ্যাপ। OAPNS অ্যাপে তোমরা, আমাদের গ্রুপ আছে, তোমরা অবশ্যই জানো যে আমাদের গ্রুপ OAPNS গ্রুপ আছে। সেখানে 3টা গ্রুপ আছে তোমাদের SSC দের জন্য। সকল তোমরা যে কোনো টাইমে যে কোনো ভাবে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করো, তখন আমরা এইগুলো নিয়ে তোমাদের গ্রুপে সমস্যার সমাধান দেই। আচ্ছা, তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। তোমরা আমাদের যারা গ্রুপে জয়েন নাই তারা অবশ্যই আমাদের মডারেটরদের সাথে কথা বলো, অথবা আমার ইনবক্সে নক করো, তাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। গ্রুপে অ্যাড করার পরে তোমরা অ্যাপ নামাও। ওখানে নাইম ভাইয়া অনেক তোমাদের যথাযথ অল টাইম 24 ঘন্টা প্রোভাইড করার চেষ্টা করে। বা নাইম ভাইয়ের অবশ্যই নাইম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব। আচ্ছা, তাহলে তোমরা একটা টিম করো। তোমরা নতুন যারা আছো তোমরা একটা টিম করো। আমরা 20 জন 15 জন 20 জন স্টুডেন্টের নিচে আমরা ক্লাস নতুন ভাবে আর করাবো না। 20 জন স্টুডেন্ট হলে আবার নতুন ভাবে তোমাদের বেসিক ক্লাস করাবো, যাদের বেসিক প্রয়োজন। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আর বর্ধিত করার কোনো প্রয়োজনই নাই। আমি আশা করি তোমরা যারা আছো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং তোমরা আমি আশা করবো যে তোমরা আমাদের অ্যাডভান্স ক্লাসে থাকো, এবং তোমাদের যারা পারো না তাদেরকে আমি বলবো যে তোমরা একটা টিম তৈরি করো। তোমাদের টিমে যারা ক্লাস করবা নিয়মিত হোমওয়ার্ক দেবা, এবং তাদের আমি বলছি যে আমার ফিজিক্স ক্লাসের পরে তোমাদেরকে আলাদাভাবে প্রাইভেট পড়া লাগবে, এগুলো প্রয়োজন নাই। যাদের আর্থিক অবস্থা ভালো তারা পড়ো, সমস্যা নেই। আর যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের দরকার নেই। যাদের বেসিক লাগবে তারা আবার নতুন ভাবে গ্রুপে যারা গ্রুপে আসো ভালো, গ্রুপে যারা নাই তারা নতুন টিম তৈরি করো। ESW কি এটা তো তোমাদের সবাই জানা কথা ভাইয়া। ESW হলো এই যে আজকে পুরো লেকচারটা দিলাম, লেকচারটার ভিতরে কি কি টপিকস গুলো আলোচনা করছি, এই বেসিক গুলো তো তোমাদের উঠাইতে হবে, খাতা নোট করতে হবে, এগুলো তো নোট। এই লেকচারটাই তো নোট করছি, টোটাল লেকচারটাই একটা নোট। কারণ আমি তো কিছু ম্যাথ আলোচনা করি না, টোটাল বইটাই টোটাল চ্যাপ্টারটাকে আমি শর্টকাটে টোটাল তোমাদের বিস্তারিত আলোচনা করছি, এটাই তো একটা নোট। আরে ভাইয়া নোট খোঁজো কোথায়? এটাই তো নোট। আমার লেকচার কতটুকু বুঝলা, তুমি কোথা থেকে বুঝলা, এটাই তো নোট। নোট আলাদাভাবে দরকার নেই, এটা নোট করো, এটা নোট করে তোমরা জমা দাও, নোট করে জমা দিবা, এটাই তো তোমাদের হোমওয়ার্ক। আমার তো এটা নতুন করে বলার কিছু নাই। বেসিক ক্লাস আমার যত যা আছে, হোমওয়ার্ক মানে কি ক্লাস শেষে এটা নোট করবা,
কারণ আমি ক্লাস মানেই না, আমার ক্লাস পুরোটাই নোট নোট হয়, কারণ এটা নোট ছাড়া আদারওয়াইজ কিছু না। এগুলো কখন কাজে লাগবে? এই ক্লাসটা যখন আমরা ম্যাথ করব, যখন আমরা সমস্যার সমাধান করব, তখন আমাদের এগুলো কাজে লাগবে। এগুলোই হোমওয়ার্ক ভাইয়া। ভাইয়া আমার বেসিক লাগবে। আচ্ছা, যাদের বেসিক লাগবে তাদের আলাদাভাবে টিম গঠন করো, টিম গঠন করে 15 জন থেকে 20 জন আগের ক্লাসগুলো অ্যাপে দেওয়া পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই আগের ক্লাসগুলো অ্যাপে আছে, অ্যাপ থেকে নামাই নেবা, ওখান থেকে দেখে নিও। সকলে সুস্বাস্থ্য কামনা করি। এখান থেকে আমরা আজকের মতো লাইভ এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।